আসসালামু আলাইকুম। সারা বাংলা লিগ্যাল চেম্বার্স অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানাচ্ছি আমন্ত্রণ। কোভিড-19 এই বৈশ্বিক মহামারীতে আমরা যাদেরকে হারিয়েছি এবং ফ্রন্টলাইনারদের সবার প্রতি দোয়া, শ্রদ্ধা আর শুভকামনা জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। এই দুঃসময়ে বিজ্ঞ আইনজীবীদের চেম্বারে গিয়ে আইন সেবা নেওয়াটা আপনাদের অনেকের জন্যই এখনো সহজ নয়, আর সে কথা চিন্তা করেই আমাদের আজকের আয়োজন। আমরা আছি আপনাদের পাশে, আমরা আছি আইনি পরামর্শ দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আমাদের আজকের আয়োজন কানাডিয়ান ইমিগ্রেশন আইন এক্সপ্রেস এন্ট্রির বিকল্প। আজকে আমাদের সাথে আলোচক হিসেবে রয়েছেন ব্যারিস্টার ম সাজিদ বিন হুসেইন, রেগুলেটেড কানাডিয়ান ইমিগ্রেশন কনসালটেন্ট এবং পার্টনার একলারা ইমিগ্রেশন সার্ভিসেস অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট। সাজিদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আরো রয়েছেন আলোচক হিসেবে শারমিন আলম, রেগুলেটেড কানাডিয়ান ইমিগ্রেশন কনসালটেন্ট, একলারা ইমিগ্রেশন সার্ভিসেস পার্টনার এবং আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট। শারমিন, আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের আজকে। প্রথমেই আমরা যদি সরাসরি আলোচনায় চলে যাই, প্রথমেই আসলে জানতে চাইবো যে আমার জানা মতে প্রায় 1 বছর ধরে ফেডারেল স্কিলড ওয়ার্কার প্রোগ্রামের ড্র বন্ধ আছে। তো আপনাদের কি কোনো ধারণা আছে কিনা যে এটা আবার কখন শুরু হতে পারে? এই বিষয়ে যদি কিছু বলতেন। প্রথমে সাজিদের কাছে জানতে চাইবো। ধন্যবাদ আপু। First of all, thank you very much for having us over again. It's always very nice to be here. Federal Skilled Worker Program এর draw প্রায় 1 বছর ধরে বন্ধ আছে, true. I don't know, it has been very uncomfortable for this entire year. কবে খুলবে সেটারও কোনো স্পেসিফিক অ্যানাউন্সমেন্ট কিংবা কোনো স্পেসিফিক প্ল্যান এখনো IRCC কিংবা গভর্নমেন্ট অফ ক্যানাডা অ্যানাউন্স করেনি। সুতরাং আমরা বলতে পারছি না এক্স্যাক্টলি কবে খুলবে, কিন্তু আমরা স্পেকুলেট করতে পারি কিছু ইন্ডিকেটরের উপর ভিত্তি করে। যেমন কোভিড চলাকালীন ধরেন গত 2020 ডিসেম্বরের পর বেশিরভাগ ড্র যখন ওরা করেছে তখন বেশিরভাগ সময় ক্যানাডার ভিতরে যারা ছিল তারা সেই ধরনের মানুষগুলো যারা ওয়ার্ক পারমিটে আছে অথবা যারা স্টাডি পারমিটে আছে সেই ধরনের মানুষগুলো অথবা যারা অলরেডি কাজ করছে সেই ধরনের মানুষগুলো যাতে একটা অপরচুনিটি পায় পার্মানেন্ট রেসিডেন্সিয়াল অ্যাপ্লিকেশনের জন্য, আমরা সেই ড্রগুলো রেখেছি। The draws were designed to create opportunities for people who were already in Canada. Canadaর বাইরে যারা ছিল তাদের the draws were not designed to help them. কিন্তু ইদানিং কিছু ড্র হচ্ছে প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামের ড্র। প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম থেকে আমি একটু ছোট্ট করে বলে ফেলি, ক্যানাডাতে অনেকগুলো প্রভিন্স আছে, অনেকগুলো টেরিটরি আছে। তো প্রত্যেকটা প্রভিন্সের আলাদা আলাদা করে নিজেদের গভর্নমেন্ট আছে এবং নিজেদের ইমিগ্রেশন প্রোগ্রাম আছে। ওই প্রভিন্সের গভর্নমেন্ট ওই স্থানীয় সরকারের মতন ওই প্রভিন্সের গভর্নমেন্ট ওই প্রভিন্সের ইমিগ্রেশন প্রোগ্রামটা অ্যাডমিনিস্ট্রেট করে। অনেকগুলো প্রভিন্স এরকম ড্র করেছে ইদানিং যে যারা ক্যানাডার বাইরে ছিল, provided they have the necessary work experience and they work in the desired industry, তাদের জন্য অপরচুনিটি ক্রিয়েট হয়েছে। সুতরাং এই কিছু ড্রজ হয়েছে, পিএনপি প্রভিন্সিয়াল গভর্নমেন্ট নিজেরাই ড্র করেছে এবং ড্র করে ইনভাইট করেছে যাদের কাছে হয়তো ওয়ার্ক পারমিট, যাদের কাছে হয়তো জব অফার ছিল অথবা যারা ওই ডিজায়ার্ড ইন্ডাস্ট্রিতে ছিল। কিছু কিছু ড্র হয়েছে এমন মানুষের মধ্যে যাদের এক্সপ্রেস এন্ট্রি পুলে অলরেডি প্রোফাইল ছিল, ওই পুল থেকে এই মানুষগুলোদের চুজ করে তারপর তাদেরকে ইনভিটেশন পাঠানো হয়েছে। এই রিসেন্ট ড্রগুলোতে দেখা গেছে পিপল হু আর আউটসাইড ক্যানাডা তাদের জন্য কিছু অপরচুনিটি তৈরি হয়েছে। So with these indicators, I think it is safe to speculate that the best case scenario is within this year, and if not, hopefully beginning of next year. মোট কথা খুব তাড়াতাড়ি খুব শীঘ্রই হয়তো ফেডারেল স্কিল ওয়ার্কার প্রোগ্রামের ড্রগুলো শুরু হবে, যখন মানুষ আগে যেভাবে অ্যাপ্লাই করতো এক্সপ্রেস এন্ট্রির মাধ্যমে, বিশেষ করে বাংলাদেশের মানুষ যেভাবে অ্যাপ্লাই করতো তাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এজ, এডুকেশনের জন্য একটা সিআরএস পয়েন্ট নিয়ে প্রোফাইল বানিয়ে তারপর অপেক্ষা করতে আইটিএ পাওয়ার জন্য। ওই প্রসেসটাতে ইনশাআল্লাহ হয় এই বছরের শেষের দিকে, না হলে আগামী বছরের শুরুর দিকে আমরা স্পেকুলেট করছি যে হয়তো শুরু হবে। আচ্ছা, ওকে, দ্যাটস গ্রেট। ওকে, আমার নেক্সট কোয়েশ্চেন হচ্ছে যে তাহলে এই মুহূর্তে যাদের সিআরএস পয়েন্ট ভালো তাদের এখন কি করা উচিত? তাদের কি এফএসডব্লিউপি এর ড্র শুরু হওয়া পর্যন্ত অপেক্ষা করা উচিত নাকি এখনই প্রোফাইল
খুলে ফেলা উচিত? শারমিন আলমের কাছে জানতে চাইব। আনমিউট করতে হবে শারমিন। Can you hear me now? Yeah. Okay, so this is a very common questions we get from our clients as well. যে আমার স্কোর হয়তো তাদের স্কোর আছে 460 আপ, সিআরএস স্কোর 460 আপ, বাট গত 1 বছর ধরে এক্সপ্রেস এন্ট্রি ড্র গুলো হচ্ছে না। সো তারা ভাবছে যে আমি কি এখন এক্সপ্রেস এন্ট্রি প্রোফাইলটা খোলা ওয়াইজ হবে কি নাকি আমি ওয়েট করে দেখবো যখন ড্র স্টার্ট হয় তখন আমি প্রোফাইলটা ওপেন করব। আমি তাদেরকে এবং অন্যান্য যারা এমনি আমার ক্লায়েন্ট না তাদেরকে এটাই সাজেস্ট করি যে আপনার যদি স্কোর ভালো থাকে তাহলে এক্সপ্রেস এন্ট্রি প্রোফাইলটা আপনারা ওপেন করে রাখেন। বিকজ ওপেন করা থাকলে আপনাদের কোনোই সমস্যা নেই। এমন না যে একটা এক্সপ্রেস এন্ট্রি প্রোফাইল ওপেন করতে আপনার টাকা খরচ করছে, তা না। আপনার যদি আইএলটিএস এর রেজাল্ট চলে আসে এবং সেটা যদি আপনার একটা ডিজায়ার্ড স্কোর হয়ে থাকে এবং আপনার যদি এডুকেশন ক্রেডেনশিয়ালস ইভালুয়েট করা হয়ে থাকে তাহলে অবশ্যই আমি বলবো যে এক্সপ্রেস এন্ট্রিতে আপনাদের প্রোফাইলটা ওপেন করে রাখেন। এখন এক্সপ্রেস এন্ট্রিতে প্রতি বছর একটা পয়েন্ট কেটে যাওয়ার জায়গা হলো গিয়ে বয়স বাড়ার সাথে সাথে 6 পয়েন্ট করে কেটে যায়। এখন আপনি যদি আজকে প্রোফাইলটা ওপেন করেন বা না করেন তার সাথে আপনার পয়েন্ট কমা বাড়ার কোনো সম্পর্ক নেই। অটোমেটিকলি সিস্টেম আপনার সেই পয়েন্টটুকু কেটে নেবে। সো সেক্ষেত্রে আপনি আজকে প্রোফাইল ওপেন করলেও ব্যাপারটা যা, কালকে করলেও তা। কিন্তু এই বছর আমরা কিছু আইআরসিসি আমাদেরকে আসলে বিশাল বড় বড় কিছু সারপ্রাইজ দিয়েছে। আমরা লোয়েস্ট স্কোর দেখেছি ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাসের জন্য, যারা অলরেডি কানাডাতে অবস্থান করছে এবং পিআর অ্যাপ্লিকেশনের জন্য অ্যাপ্লাই করেছে। দেখা গেছে সিআর স্কোর এসেছে 75। মানে এত আশ্চর্যজনক স্কোর কানাডার এই এক্সপ্রেস এন্ট্রি চালু হওয়ার পর কেউই দেখেনি যে 75 স্কোর। কানাডাতে যত অ্যাপ্লিকেন্ট ছিল তারা সবাই পেয়েছে। অলমোস্ট মোর দেন 27,000 অ্যাপ্লিকেন্ট রিসিভ দ্য আইটিএ। সো আমরা আশা করছি যেহেতু কানাডা আগামী 2 বছরের মধ্যে মোটামুটি 8 লাখেরও বেশি ইমিগ্রেন্টস রিসিভ করবে, আমরা আশা করছি যে মোস্ট লাইকলি এই যে সিআরএস পয়েন্টটা আছে যেটা এফএসডব্লিউ বা ফেডারেল স্কিল ওয়ার্কার প্রোগ্রাম যেটা বলছি সেটার জন্য কিছুটা হলেও ড্রপ করবে। খুব সিগনিফিকেন্টলি না হলেও প্রথম দিকে হয়তো করবে বা করতেও পারে, কারণ অনেক ইমিগ্রেন্টস নেওয়া হবে এবং এই ইমিগ্রেন্টস গুলোকে নেওয়ার একটা সহজ উপায় হচ্ছে গিয়ে এক্সপ্রেস এন্ট্রি। সো এই সমস্ত জিনিসগুলো যদি আমরা চিন্তা করে দেখি সেক্ষেত্রে আমি বলবো এখন থেকে এক্সপ্রেস এন্ট্রি প্রোফাইলটা ওপেন করে থাকা ভালো। যদি বাই এনি চান্স আগামী 2-3 মাসের মধ্যে আবার এফএসডব্লিউপি এর জবগুলো শুরু হয় তাহলে আপনার প্রোফাইলটা অলরেডি পুলে থাকবে। এবং ক্যানাডিয়ান গভর্নমেন্ট যদি ডিসাইড করে আমি অনেক আইটিএ প্রোভাইড করব, সেজন্য যদি সিআরএস পয়েন্টটা লো করে দেয় সেক্ষেত্রে আপনি একটা অপরচুনিটি মিস করবেন যদি আপনার প্রোফাইলটা পুলে না থাকে। এই সমস্ত জিনিস চিন্তা করে আমার ইটস মাই পার্সোনাল ওপিনিয়ন দ্যাট ইফ ইউ আর রেডি টু ওপেন এ প্রোফাইল দেন গো ফর ইট। এছাড়া আমরা কেন এক্সপেক্ট করছি যে এক্সপ্রেস এন্ট্রির টা দ্রুত আবার ওপেন করবে এফএসডব্লিউ প্রোগ্রামের জন্য, কারণ আপনারা যদি খেয়াল করে থাকেন এখন কিন্তু ফুললি ভ্যাকসিনেটেড ট্যুরিস্টরা কানাডাতে ঢুকতে পারছে এবং গত বছর যারা কনফার্মেশন অফ পিআর পেয়েছিল তাদের কিন্তু এই জুলাই 2021 পর্যন্ত কানাডার এন্ট্রি পাচ্ছিল না। অনেকের দেখা গেছে কনফার্মেশন অফ পিআর এক্সপায়ার করে গেছে, তাদেরকে আবার রিনিউ করা লেগেছে, তারাও কিন্তু এখন ঢুকতে পারছে। সো আমরা যদি এই পয়েন্টস গুলো দেখি এবং সাজিদ যে পয়েন্টসটা মেনশন করেছে যে রিসেন্ট টাইমে পিএনপি ড্রস গুলো they are happening very frequently, এই মাসেই কয়েকটা প্রভিন্সের জন্য হয়ে গেছে। সো এই জিনিসগুলো যদি আমরা দেখি তার দেখে মনে হচ্ছে যে হয়তো এফএসডব্লিউ ড্রগুলো দ্রুত শুরু হবে, কারণ কানাডাতে 70%-এরও বেশি মানুষ কিন্তু এখন ভ্যাকসিনেটেড এবং আরো কয়েক মাসের মধ্যে এই সংখ্যাটা আরো বাড়বে। সো এই সমস্ত জিনিস চিন্তা করে দেখলে we are very hopeful that by the end of this year probably they will start this job. Right, excellent. ঠিক আছে, তো আমরা ছোট্ট একটা বিরতির পর এখন ফিরে আসছি। আচ্ছা, ওকে, একটা ছোট্ট বিরতির পর এখন ফিরে আসছি।
সাজিদ বোধহয় কিছু বলতে চাচ্ছিলেন। হ্যাঁ, আমি ছোট্ট করে একটা পয়েন্ট অ্যাড করতে চাচ্ছিলাম, যেটা আমার মাথায় আসলো যখন শারমিনের কথা শুনছিলাম। মানুষ যখন চিন্তা করে যে আমি এক্সপ্রেসিভ প্রোফাইল খুলবো কি খুলবো না, না খোলার পেছনে কি কারণ থাকতে পারে? একটা থাকতে পারে যে এই চিন্তাটা যে আমি এখন খুললাম 1 বছর পর তো এক্সপায়ার হয়ে যাবে, তো আমি বরঞ্চ এখন তো ড্র হচ্ছে না, যখন ড্র হবে কিংবা কাছাকাছি যাবে তখনই খুলবো। এটা একটা কনসিডারেশন থাকতে পারে। আরেকটা কনসিডারেশন থাকতে পারে যে আমার তো এখনো পয়েন্টস হাই হয় নাই, আমি আবার আইএলটিএস দিব, আইএলটিএস দিয়ে একটু পয়েন্টসটা ভালো করবো, বা অথবা আমি একটা মাস্টার্স প্রোগ্রামের মধ্যে আছি, এটা শেষ করে তারপরে একবারে আমি প্রোফাইলটা করবো। এই চিন্তার এই দুইটা কারণটা আমি একটু খণ্ডাতে চাই। প্রথম কারণটা যে 1 বছর পর এক্সপায়ার করে যাবে, এক্সপায়ার করুন 1 বছর পর, 1 বছর পর তো আপনি আবার নতুন করে প্রোফাইল খুলতে পারছেন, এটাতে আপনার কিছু ইটস নট আ ভেরি মেজর ইনকনভিনিয়েন্স প্রোফাইল করতে। কিন্তু তো 1 বছর এক্সপায়ার করবে, তারপর এই জন্য আমি এখন খুলছি না, এই চিন্তাটা খুবই আনরিজনেবল। আর দ্বিতীয়, আপনার হয়তো এখন পয়েন্টস নাই এনাফ, আপনি ওয়েট করছেন, আপনি আইএলটিএস পরীক্ষা দিবেন, অথবা আপনি একটা এডুকেশন প্রোগ্রাম কমপ্লিট করবেন, আপনি একটা জিনিস ভুলে যাচ্ছেন, সেটা হলো এখন কিন্তু কোভিড এর কারণে খুবই আনসার্টেন একটা টাইম। শারমিন যে ড্রটার কথা বললো কেনেডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাসে, যেখানটায় পয়েন্টস কাট অফ স্কোর নেমে এসেছিল 75, এটা কিন্তু প্রথমে 400 300 সামথিং পর্যন্ত ছিল, তারপর এক ধাপে 75-এ নেমে এসছে, তারপর এরপরের ড্রপগুলোতে কিন্তু আবার প্রায় আগের পর্যায়ে ফেরত চলে গেছে। এই ড্রপটা কেন হয়েছে? ড্রপটা হয়েছে বিকজ Canadian government wanted to take a lot of people at the same time. ওদের একটা ঘাটতি ছিল, ঘাটতি পূরণ করার জন্য ওরা একবারে, যেখানটা 3000-4000 ইনভিটেশন দেয়, ওরা একবারে 25,000 ইনভিটেশন দিয়েছে। এরকম একটা মুভ যে গভর্নমেন্টের হতে পারে, এটা কিন্তু কেউ স্পেকুলেট করতে পারে না, কেউ আগে থেকে বলতে পারে না। এটা ওদের ইন্টারনালি একটা ডিসিশন হতে পারে। কখন এরকম একটা অপরচুনিটি প্রেজেন্ট ইটসেলফ আপনি কিন্তু জানেন না। আপনার স্কোর যদি এখন 300 হয়, তবুও ইটস ওয়াইজার টু হ্যাভ ইয়োর প্রোফাইল ইন দ্য পুল, কারণ আপনি জানেন না কাট অফ স্কোরটা কখন নেমে যাবে। কাট অফ স্কোরটা কিন্তু ওঠানামা করে ওদের অনেকখানি, ডিপেন্ডিং অন হাউ মেনি পিপল আর ইন দ্য পুল, অলসো ওরা কতগুলো ইনভিটেশন দিচ্ছে। কালকে যদি হঠাৎ করে খোলার পর আমরা সবাই স্পেকুলেট করছি যে যেহেতু অনেক মানুষ আছে পুলে ফেডারেল স্কিল ওয়ার্কারের জন্য, ওদের যখন ড্রপ গুলো হবে কাট অফ স্কোরটা অনেক হাই হবে। What if the Canadian government wants to invite more than usual? ওরা অনেক বেশি ইনভিটেশন দিয়ে দিল এবং ওটা একবারই দিল একটা ঘাটতি পূরণ করার জন্য। তখন হঠাৎ করে হয়তো 400-500 থেকে পয়েন্টস কমে 150-তে নেমে আসলো। আপনার 300 থাকার অবস্থায় আপনি এটা মনে করে বসে আছেন যে আমার তো 300, আমার হবেই না, সুতরাং আমি প্রোফাইল বানাবোই না। কিন্তু এদিকে একটা ড্রতে দেখলেন আপনার 500 থেকে নেমে 150-তে চলে আসলো। আপনি যদি পুলে প্রোফাইলটা না থাকে, আপনি তো বেনিফিটেড হবেন না, আপনি তো আইটি পাবেন না। সুতরাং ইটস অলওয়েজ অ্যাডভাইজেবল যে আপনি যখনই when you have a minimum IELTS score, when you have a minimum ECA, আপনি প্রোফাইলটা খুলে রাখেন। আপনার যদি পরে আইএলটিএস স্কোর বাড়ে কিংবা আপনি আরেকটা নতুন এডুকেশন প্রোগ্রাম কমপ্লিট করেন, আপনি ইউ ক্যান অ্যাকচুয়ালি অ্যামেন্ড ইওর প্রোফাইল। আপনি প্রোফাইল কিন্তু ওইটা রিফ্লেক্ট করবে ওই চেঞ্জটা করার পর। সুতরাং এখন বসে থাকার আমি বলবো ইটস আ ভেরি unwise, very bad decision. If you can make a profile, go ahead and make a profile. That's what I want to say. আমি একটু অ্যাড করি আপু, যে এক্সপ্রেস এন্ট্রি কিন্তু একটা আমরা জানি ফেডারেল স্কিল ওয়ার্কার প্রোগ্রাম, কেনেডিয়ান ক্লাস প্রোগ্রাম, এক্সপেরিয়েন্স ক্লাস প্রোগ্রাম, দেন ট্রেড প্রোগ্রামস। আরেকটা প্রোগ্রাম হচ্ছে কিন্তু পিএনপি প্রোগ্রাম। পিএনপি থেকেও কিন্তু এক্সপ্রেস এন্ট্রিতে আপনি ইনভিটেশন বা নোটিস অফ ইন্টারেস্ট পেতে পারেন। এখন আপনার 300, কিন্তু আপনার যে এনওসি বা আপনার যে জব এক্সপিরিয়েন্স, that could be in demand in some provinces. এখন ওই প্রভিন্সটার আপনার মতো স্কিল লোক দরকার। তো আপনার যখন পুলে আপনার প্রোফাইলটা আছে, ওরা দেখলো এবং তারা আপনার স্কোর 300, that doesn't matter, but they need people like you in their provinces. তখন তারা কিন্তু আপনাকে একটা নোটিস অফ ইন্টারেস্ট পাঠিয়ে দিল। আপনি যখন নোটিস অফ ইন্টারেস্ট পেলেন, এরপর আপনি যখন সেটা অ্যাকসেপ্ট করলেন, অ্যাপ্লাই করলেন, নমিনেশন পেলেন, আপনার পয়েন্ট কিন্তু 600 বেড়ে যাচ্ছে। সো আপনার পয়েন্ট যেখানে আগে 300 ছিল, তার সাথে যোগ হচ্ছে আরো 600-900। ডেফিনেটলি ইউ আর গোয়িং টু গেট পিয়ার ইনভিটেশন ফ্রম ফেডারেল গভর্নমেন্ট। সো এই জন্যই আমরা সবসময় সাজেস্ট করি যে আপনার
আপনি আপনার পুলে দিয়ে রাখেন। এক্সপ্রেস এন্ট্রি কিন্তু এমন একটা জিনিস, উই ক্যান নট ডিসাইড which program would be appropriate for you. System decided. Express entry is the system and they decided which program would be suitable for you. আপনি যদি FSW তে আপনার ড্র না হচ্ছে বা ইনফ্যাক্ট আপনি এলিজিবল যদি না হন, there are chances for two another programs. একটা হচ্ছে ফেডারেল স্কিল ট্রেড প্রোগ্রাম এন্ড পিএনপি। প্রচুর মানুষ কিন্তু পিএনপি তে আপনার জবটা বা এনওসিটা যদি কোনো প্রভিন্সে ডিমান্ডে থাকে আপনি কিন্তু পাবেন। সবসময় যে স্কোরের উপরই ডিপেন্ড করে তা না, স্কোর ইজ আ ভেরি ভাইটাল পয়েন্ট, বাট মাঝে মাঝে আপনার এক্সপেরিয়েন্সও ম্যাটার করে অনেক। এক্স্যাক্টলি, শারমিন যে পয়েন্টটা বলছে এটার খুব ভালো একটা এক্সাম্পল হলো গিয়ে অন্টারিওর যে প্রভিন্সিয়াল প্রোগ্রাম আছে ওখানটা মাঝে মধ্যে এক ধরনের ড্র হয়, সেটাকে বলে টেক ড্র। এইখানটা এই ড্রটাতে ওরা সারা বিশ্ব থেকে যারা টেক রিলেটেড জবস, ওয়েবসাইট ডেভেলপার হতে পারে, প্রোগ্রামার হতে পারে, টেক রিলেটেড অনেক ধরনের জব আছে, আমি সবগুলো সম্পর্কে ভালো মতন জানিও না, এত এটা রেঞ্জটা এত বেশি। ওরা মাঝে মধ্যেই প্রভিন্সিয়াল প্রোগ্রামের থ্রুতে এই ড্র গুলো করে এবং they invite people particular to these industries, particular to the tech industry. তো সেক্ষেত্রে এই ড্রটা যখন করে তখন কিন্তু ওরা প্রোফাইলে পুলে, এক্সপ্রেস এন্ট্রি পুলে যে ক্যান্ডিডেট গুলো আছে তাদের মধ্যে থেকে ড্রটা করে, কারণ এই স্ট্রিমটা এক্সপ্রেস এন্ট্রির সাথে কানেক্টেড। এবং শুধু অন্টারিও না, বেশিরভাগ প্রভিন্সেরই এরকম কোনো না কোনো স্ট্রিম আছে যেটা এক্সপ্রেস এন্ট্রির সাথে কানেক্টেড, এক্সপ্রেস এন্ট্রি পুলের সাথে কানেক্টেড। ওরা যখন ড্র করে তখন পুল থেকে ক্যান্ডিডেট থেকে ড্র করে। তুমি সামনে যে পয়েন্টটা বললো, which is very important point, এটা একটা ভালো এক্সাম্পল। রাইট, ওকে, থ্যাংক ইউ। আমাদের স্টুডিওতে একজন দর্শক আছে, আমরা একটু দর্শকের প্রশ্নটা নিয়ে নিই, তারপরে আমরা আবার নিশ্চয়ই আলোচনায় ফিরে আসব। আমি ফারহানা চৌধুরীকে স্টুডিওতে ডেকে নিচ্ছি। ফারহানা কেমন আছেন? আনমিউট করতে হবে। জি, ভালো আছি, আসসালামু আলাইকুম। আমার যে প্রশ্নটা সেটা হচ্ছে যে আমরা বিভিন্ন পাইলট প্রোগ্রামের কথা শুনেছি, তো ওই পাইলট প্রোগ্রামগুলোর মাধ্যমে কি আমরা স্থায়ীভাবে কানাডাতে যাওয়ার কোনো সুযোগ সুবিধা পেতে পারি? আচ্ছা সাজিদ, আমি হ্যাঁ প্লিজ। হ্যাঁ শারমিন, থ্যাংক ইউ ফর দ্য কোয়েশ্চেন। হ্যাঁ, there are a lot of pilot programs and এই পাইলট প্রোগ্রামস গুলো থ্রু দিয়ে কানাডাতে স্থায়ীভাবে থাকা বা যাওয়া সম্ভব। এখনই যেমন পাইলট প্রোগ্রামস গুলোর মধ্যে আছে একটা আটলান্টিক ইমিগ্রেশন পাইলট প্রোগ্রাম, which is a very popular pilot program. অনেক মানুষ এই পাইলট প্রোগ্রাম দিয়ে গেছে, but the Canadian government decided to close it by the end of this year. ডিসেম্বরে এই প্রোগ্রামটা শেষ হয়ে যাচ্ছে। আদারওয়াইজ এই প্রোগ্রামটা থ্রু দিয়ে কানাডার 4টা প্রভিন্সে আপনি স্থায়ীভাবে মাইগ্রেট করতে পারবেন। এখন প্রত্যেকটা পাইলট প্রোগ্রামেরই কিন্তু নিজস্ব কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকে, সেগুলো একটা থেকে অন্যটা ডিফারেন্ট, সেটা প্রভিন্স হিসেবে, কমিউনিটি হিসেবে ডিফারেন্ট হয়ে থাকে। কিন্তু প্রত্যেকটা পাইলট প্রোগ্রামের একটা বেসিক রিকোয়ারমেন্ট আছে, সেটা হচ্ছে আপনাকে জব অফার পেতে হবে ডেজিগনেটেড এমপ্লয়ার থেকে। এখন এই ডেজিগনেটেড এমপ্লয়াররা কারা? ডেজিগনেটেড এমপ্লয়াররা হচ্ছে যারা প্রভিন্স দ্বারা অ্যাপ্রুভড। আপনি যে কোনো এমপ্লয়ার কিন্তু টেম্পোরারি ফরেন ওয়ার্কার্স নিতে পারে না, তাদেরকে তাদেরও একটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে যেটা তাদেরকে স্যাটিসফাই করতে হয়। আমরা যেটা বলি ইএসডিসি, ইটস এ ডিপার্টমেন্ট হু প্রোভাইড এলএমআই। এলএমআই হচ্ছে লেবার মার্কেট ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট। আপনি যখন একটা টেম্পোরারি ফরেন ওয়ার্কারকে হায়ার করবেন, আপনি শুধু তাকে একটা জব অফার দিলে হবে না, আপনাকে কানাডিয়ান গভর্নমেন্টের কাছে প্রুভ করতে হবে যে এই মুহূর্তে এই স্কিলের লোক কানাডাতে নেই, পিআরও নেই, সিটিজেনও নেই, আমার এই টেম্পোরারি ফরেন ওয়ার্কার বা এই ধরনের স্কিলের জন্য বাইরে থেকে লোক আনতে হবে। সো এই সমস্ত জিনিসকে যাচাই করার জন্যই বিভিন্ন প্রভিন্স কিছু ডেজিগনেটেড এমপ্লয়ার রেখেছে, এবং আপনার ওই জব অফার গুলো সেই ডেজিগনেটেড এমপ্লয়ার থেকে নিতে হবে বা পেতে হবে। সো এইভাবে এটা একটা কমন ব্যাপার যেটা হচ্ছে পাইলট প্রোগ্রাম গুলোতে, যে পিআর। কিন্তু সেক্ষেত্রে আপনি যেটা হবে, আপনি আপনার ওয়ার্ক পারমিটের অ্যাপ্লিকেশন এবং পিআর এর অ্যাপ্লিকেশন একসাথে করবেন। আরেকটা মজার ব্যাপার এই পাইলট প্রোগ্রাম গুলো হলো যে জব অফার গুলো আপনারা পাবেন
এগুলো এলএমআই এক্সেন্টেড। একটা এলএমআই বের করা কিন্তু ভেরি ডিফিকাল্ট। একজন এমপ্লয়ারকে প্রুভ করতে হয়, অ্যাডভার্টাইজ করতে হয় যে আমি এরকম লোক কানাডাতে পাইনি, তাই আমি বাইরে থেকে আনছি। সো এই পাইলট প্রোগ্রামগুলোর এটা একটা খুবই ভালো দিক যে অ্যাপ্লিকেন্ট কে তারা হায়ার করবে এবং তার পিআরও সাপোর্ট করবে। শুধু যে হায়ার করবে তা না, তার পিআরটাও সাপোর্ট করবে। তার জন্য এমপ্লয়ারদেরকে এলএমআই এর জন্য অ্যাপ্লাই করতে হয় না। সেই ক্ষেত্রে এর জন্য এই একটা রিজনই কিন্তু এমপ্লয়াররা অ্যাপ্লিকেন্টদের জন্য পিআর এর জন্য সাপোর্ট করতে রাজি হয়, যে অ্যাটলিস্ট তাদেরকে তো ওই এলএমআই এর প্রসেসের মধ্যে দিয়ে যেতে হচ্ছে না। এরকম অনেকগুলো প্রোগ্রাম আছে, পাইলট প্রোগ্রাম আছে। একটা আমি যেটা বললাম এই মাত্র যে আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রাম, তারপর আছে রুরাল এন্ড নর্দার্ন ইমিগ্রেশন পাইলট প্রোগ্রাম। এখন কানাডাতে যে সমস্ত পাইলট প্রোগ্রামগুলো আছে, কিছু কিছু হচ্ছে এমপ্লয়ার্স ড্রিভেন, কিছু কিছু হচ্ছে কমিউনিটি ড্রিভেন। যেমন ধরেন আমি এখন আপনাকে যেটার উদাহরণ দিলাম সেটা হচ্ছে একটা এমপ্লয়ার্স ড্রিভেন, মানে এমপ্লয়ারদের রোল হচ্ছে এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট, যে এমপ্লয়ার আপনাকে জব দিবে। আবার এই যে রুরাল এন্ড নর্দার্ন পাইলট প্রোগ্রামের যেটার কথা বলছি সেটা হচ্ছে কমিউনিটি ড্রিভেন, মানে কমিউনিটি ডিসাইড করবে যে আমার কমিউনিটিতে এরকম স্কিল লোক দরকার, তখন তারা আপনার জন্য জব অফারের ব্যবস্থা করবে ওখানকার যে সমস্ত ডেজিগনেটেড এমপ্লয়ার আছে তাদের থেকে, যে এই ধরনের স্কিল লোক আমার এখানে আনলে তারা সিগনিফিকেন্ট ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারবে কমিউনিটি ডেভেলপের জন্য। এখন এই প্রোগ্রামের আন্ডারে কানাডাতে 11টা, এর মধ্যে আপনাকে সব কমিউনিটি পার্টিসিপেট করে না, কারণ কমিউনিটিকেও এলিজিবল হতে হয় এই সমস্ত পাইলট প্রোগ্রামে পার্টিসিপেট করার জন্য। এই মুহূর্তে কানাডাতে 11টা কমিউনিটি আছে সমস্ত প্রভিন্সের মধ্যে থেকে, যারা এই পাইলট প্রোগ্রামে পার্টিসিপেট করছে। এই ক্ষেত্রেও আপনাকে যেটা হচ্ছে, যেটা আমি বলেছি যে পাইলট প্রোগ্রামের একটা কমন রিকোয়ারমেন্ট হচ্ছে যে এখানকার কোনো এমপ্লয়ার থেকে জব অফার পাওয়া। এছাড়া আরো আছে কেয়ার গিভার প্রোগ্রাম। আই থিঙ্ক সজিদ উড ডিসকাস দিস থিংস ইন ডিটেলস। আমি শর্টলি বলছি যে কেয়ার গিভারের অনেকগুলো দিক আছে। কেয়ার গিভার একটা হচ্ছে যারা টেম্পোরারি ফরেন ওয়ার্কার নেয়, এই কেয়ার গিভার কারা, যারা হচ্ছে ধরেন চাইল্ড কেয়ার সাপোর্ট দেয়, হোম সাপোর্ট দেয়, এই ধরনের। আপনার যদি ওই ধরনের ট্রেনিং থাকে এবং আপনার যদি ওই ধরনের ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে, তাহলে আপনি টেম্পোরারি ফরেন ওয়ার্কার হিসেবে ওখানে যেতে পারেন। সেক্ষেত্রে এলএমআই এর প্রয়োজন হবে। আবার এই কেয়ার গিভারদের জন্য কিছু পাইলট প্রোগ্রামস আছে যেটা সাজেস্ট ডিসকাস করবে, বিকজ আমার ধারণা যে বাংলাদেশের পার্সপেক্টিভে কেয়ার গিভারদের যে পাইলট প্রোগ্রামটা আছে সেটা খুবই ভালো একটা ভূমিকা পালন করতে পারে। এখনো পর্যন্ত আরো 3 বছর, অলমোস্ট 2 বছর হয়ে গেছে এই পাইলট প্রোগ্রামটা, আরো 3 বছর এই পাইলট প্রোগ্রামটা রান করবে। সো এখনো পর্যন্ত বাংলাদেশের অনেক অ্যাপ্লিকেন্টের সুযোগ আছে ওই পাইলট প্রোগ্রামের থ্রু দিয়ে আসা। সো এইভাবেই আপনি যদি একটা জব অফার ম্যানেজ করতে পারেন এখানকার কোনো ডেজিগনেটেড এমপ্লয়ারকে দিয়ে, এবং আরো যে ফেডারেল রিকোয়ারমেন্ট আছে, এলিজিবিলিটি রিকোয়ারমেন্ট আছে, যেমন আপনার ল্যাঙ্গুয়েজ, আপনার এডুকেশন, আপনার সেটেলমেন্ট প্ল্যান কি হবে, অনেকগুলোই আছে। এই জিনিসগুলো যদি ফুলফিল করা যায় তাহলে আপনি আপনার পরিবার সহই কিন্তু একই সাথে ওয়ার্ক পারমিটের অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং একই সাথে পিআর এর অ্যাপ্লিকেশন। ইনফ্যাক্ট আপনার জব অফারটা পাওয়ার 90 ডেজ এর মধ্যেই আপনাকে পিআর এর অ্যাপ্লিকেশনটা করতে হয়। সো এই পাইলট প্রোগ্রামস গুলো কিন্তু এক্সপ্রেস এন্ট্রি, এই মুহূর্তে এক্সপ্রেস এন্ট্রির খুব ভালো একটা অল্টারনেটিভ হিসেবে কাজ করতে পারে। আমি একটু ছোট্ট করে অ্যাড করি একটা অ্যাসপেক্ট অ্যাবাউট পাইলট প্রোগ্রামস, মানে শারমিন হ্যাজ অলরেডি এলাবোরেটেড আ লট, আমি আর বেশি ইনফরমেশন অ্যাড করতে চাই না। একটা অ্যাসপেক্ট শুধু আমি একটু বলি কারণ আমার মাথায় আসলো। আপনি কিন্তু বেশিরভাগ পাইলট প্রোগ্রামের জন্য যদি আপনি অ্যাপ্লাই করতে চান, ওই জব অফার যেটা লাগে, যেটার জন্য এলএমআই লাগে না ঠিক, কিন্তু জব অফার পাওয়াটা কিন্তু সবসময় সহজ হয় না। এটা কারণটা কি? দুটো কারণ আছে। এক, আপনি বাংলাদেশে বসে আছেন, বাংলাদেশে বসে আপনি কানাডা ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করছেন কিংবা কানাডার জব অফার জন্য অ্যাপ্লাই করছেন। আপনার মতন এমন অনেক আছে কানাডাতে যাদের পিআর নেই, তারা তো এগিয়ে আছে, তারা এমপ্লয়ারের সাথে কথা বলতে পারে, তারা এমপ্লয়ারের সাথে ইন্টারভিউ করতে পারে, তাদের একটা সার্টেন ওয়ে অফ একটা স্পিচ ম্যানারিজম ডেভেলপ করেছে যেটা কানাডার থেকে অথবা মেনি এমপ্লয়ার মোর কমফোর্টেবল। এরকম অনেক ইনভিজিবল অবস্টেকেল আছে আপনার জন্য যেটা আপনি হয়তো বাংলাদেশে বসে পার করতে পারবেন না। এই জন্য একটা ইমিগ্রেশন স্ট্র্যাটেজি থাকাটা খুবই জরুরি, যেটা মানুষ
এপ্রিসিয়েট করে না। বেশিরভাগ মানুষ যখন ইমিগ্রেশন ব্যাপারে চিন্তা করে তখন মনে করে যে ঠিক আছে আমি এক্সপ্রেসেন্টিতে অ্যাপ্লাই করবো, আমার পয়েন্ট আছে কিনা দেখি, পয়েন্টস থাকলে একটু লেগে গেল লটারি, অথবা পয়েন্টস হচ্ছে না, হইল না, আই এম ডিসঅ্যাপয়েন্টেড, আই এম নট গোইং টু ট্রাই, অথবা দিস ইজ টু হার্ড, আই ডোন্ট নো, দেয়ারস টু মাচ ইনফরমেশন, অনেক ইনফরমেশনের ওভারলোড, আমি বুঝতে পারছি না কি করবো। বেশিরভাগ সময় এই পাইলট প্রোগ্রামগুলো এন্ট্রিতে মানে যেহেতু যে প্রফেশনগুলো, যে অকুপেশনগুলোতে আপনি অ্যাপ্লাই করছেন বেশিরভাগই রেগুলেটেড অকুপেশন, এটার এন্ট্রি কিন্তু ওখানটা রেস্ট্রিক্টেড। যেমন আপনি যদি সিম্পল কেয়ার গিভার হিসেবেও কাজ করতে চান, আপনি যদি বাংলাদেশ থেকে বসে অ্যাপ্লাই করেন, ওয়ান অফ দ্য ফার্স্ট কোয়েশ্চেনস দে আস্ক ইউ ইজ আপনার কি লাইসেন্স আছে নাকি। লাইসেন্সটা আপনি কিভাবে পাবেন? আপনি যে প্রভিন্সে অ্যাপ্লাই করবেন, ওই যে প্রভিন্সে কাজ করবেন ওই প্রভিন্স আপনাকে লাইসেন্সটা দেবে। লাইসেন্স কাকে দেবে? যারা একটা পার্টিকুলার এডুকেশন প্রোগ্রাম কমপ্লিট করেছে প্রভিন্সে বসে। এখন এই এডুকেশন প্রোগ্রামটা 8 মাস হতে পারে, 8 মাসের কম হতে পারে। যদি 8 মাস হয় তাহলে আপনি এমনিতেই একটা পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট পাচ্ছেন। যদি 8 মাসের কমও হয় তাহলেও কিন্তু আপনি হয়তো পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট পাচ্ছেন না, কিন্তু ওই এডুকেশনটা কমপ্লিট করে আপনি একটা লাইসেন্স নিচ্ছেন, যেটা would create an opportunity for you to get a job which would land you in an immigration pilot program. এখানে কিন্তু অনেকগুলো ডট আপনাকে কানেক্ট করতে হচ্ছে। এটা আপনি বসে আপনি unless you're an expert, unless you've been trained in the field, it's very unlikely that you would be able to connect all these dots by yourself. It would be very unlikely that you would be able to come up with a good immigration strategy for yourself. একটা ভালো ইমিগ্রেশন স্ট্র্যাটেজি দরকার করতে হলে প্রথমে আপনি ডিসাইড করতে হবে যে আমার প্রথম স্টেজটা এটা, প্রথম স্টেজটা কি আমি অ্যাপ্লাই করবো এডমিশনের জন্য। এডমিশনের জন্য অ্যাপ্লাই করি, এখানটায় ফিস কম, এখানটায় ফিস বেশি, এখানটায় অপরচুনিটি কম, এখানটায় অপরচুনিটি বেশি, এখানটায় লাইসেন্সিং রিকোয়ারমেন্ট আছে, এখানটায় লাইসেন্স রিকোয়ারমেন্ট নাই, 1000টা কনসিডারেশন। এই সবগুলো কনসিডার করে তারপর আপনাকে বুঝতে হবে যে এই স্টেজটার পরে এই স্টেজ, এই স্টেজের পরে এই স্টেজ। এই স্ট্র্যাটেজিটা থাকাটা খুব জরুরি। Most of the times, in fact, which is truer now, যারা 2 বছর আগে ইমিগ্রেট করেছে তাদের জন্য কিন্তু ইমিগ্রেশনটা সহজ ছিল, কারণ এক্সপ্রেস এন্ট্রিতে এতটা বেশি কাট অফ করে এত হাই ছিল না। এখন কম্পিটিশন অনেক বেড়ে গেছে। যেমন ধরেন 70-এর দশকে সবাই ইংল্যান্ড যাচ্ছিল বাংলাদেশ থেকে, 50-এর দশকে, 60-এর দশকে, তারপর 80-90-এর দশকে সবাই আমেরিকা যাচ্ছিল, বিকজ দ্যাট ওয়াজ ইজি। তারপর 2000-এর সময় সবাই অস্ট্রেলিয়া যাচ্ছিল, বিকজ দ্যাট ওয়াজ ইজি। এখন সবাই এক্সপ্রেস এন্ট্রিতে কানাডা আসছে, দিস ইজ ইজি। ডু ইউ থিংক ইটস গোইং টু রিমেইন দ্যাট ইজি all life long? It's not. It's a short window. It's going to close, and before it closes, it's going to become more difficult. আরো কঠিন হয়ে যাবে। তো এখন ওই যে আগের 1 বছরের আগে যারা এমনিতে এক্সপ্রেস এন্ট্রি চলে আসছে কাট অফ অ্যাপ্লাই করে, এখন বেশিরভাগ মানুষের সেটা করতে পারবে না। If you want to immigrate, if you're serious about immigration, তাহলে আপনাকে একটা solid immigration strategy দাঁড়া করাতে হবে, without which it may be very unlikely that you'll be able to come in. এই অ্যাসপেক্টটা আমি অ্যাড করতে যাচ্ছিলাম। আমি যেহেতু পাইলট প্রোগ্রামস নিয়ে কথা বলছিলাম, আই থিঙ্ক এই পাইলট প্রোগ্রামটা নিয়ে কথা বলাটা একটু ইম্পর্টেন্ট, কারণ আমাদের দেশে কিন্তু অনেক ভালো ভালো টেক প্রফেশনাল লোক আছে, এখন আরো ডেভেলপ হচ্ছে, যারা হয়তো অনেক স্কিল বাট তারা জানে না যে হাউ দে ক্যান ইউজ দিস স্কিলস আউটসাইড বাংলাদেশ। ব্রিটিশ কলাম্বিয়াতে একটা পাইলট প্রোগ্রাম শুধু ডেডিকেটেড করা আছে টেক পিপলদের জন্য। There are 28 or 29 professions which is completely related to tech. এখন ধরেন যেটা সাজিদ বললো, বাংলাদেশে বসে একটা জব কানাডার জন্য পাওয়া, it's not an easy thing. একেবারে যে হয় না তা না। If your skill level is that high and আপনার যদি অন্যান্য জিনিস অনেক enrich থাকে, তাহলে আপনার পক্ষে জব পাওয়া অসম্ভব কিছু না। আমাদের অনেক পরিচিত লোকজন আছে যে বাংলাদেশ থেকেও জব নিয়ে আসছে, বাট এক্সেপশনস ক্যান নট বি এন এক্সাম্পল, রাইট? তো সেই ক্ষেত্রে আমাদের যে সমস্ত টেক প্রফেশনালসরা আছে, কানাডাতে কিন্তু টেক রিলেটেড কোনো ডিপ্লোমা করতে পারে বা কোনো কোর্স করতে পারে, যেই কোর্সটা অ্যাটলিস্ট 8 months to 1 year লং, যেন পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট পায়। এন্ড তারপর কানাডাতে থাকা অবস্থায়, কানাডিয়ান একটা ডিগ্রি থাকা অবস্থায় তাদের জন্য টেক রিলেটেড জব পাওয়াটা কিন্তু ইজিয়ার। এন্ড আপনি যখন জবটা পাচ্ছেন কোনো একটা ডেজিগনেটেড এমপ্লয়ার থেকে, বা ডেজিগনেটেড না থাকে, একটা লেজিটিমেট অফিস এমপ্লয়ার থেকে আপনি যখন অফার লেটারটা পাচ্ছেন টেক প্রফেশনের জন্য, you can immediately apply
apply for that pilot program as well for your PR application, right? তো সেক্ষেত্রে কিন্তু এই পাইলট প্রোগ্রামটার মজার ব্যাপার হচ্ছে এমপ্লয়াররা ইন্টারেস্টেড টু টেক এলিজিবল পিপল, কারণ তাদেরকে এনএমআই এর জন্য অ্যাপ্লাই করতে হচ্ছে না। একটা বিশাল বড় হ্যাসেলের থেকে তারা নিজেদেরকে দূরে সরাই ফেলতে পারছে, কারণ দ্য পারসন ইজ অলরেডি ইন ক্যানাডা অ্যান্ড he is interested to apply under this pilot program. তো তখন তারাও ইন্টারেস্ট ফিল করে যে ঠিক আছে ও এলিজিবল, আমি ওকে 1 বছরের পার্মানেন্ট একটা জব অফার দিব এবং তার আমি পিআরটাও সাপোর্ট করব, কারণ তারা মনে করে যে আমি এই মানুষটাকে দিই, এই মানুষটা যদি এলিজিবল হয়, স্কিল হয় এবং আমি যদি তাকে সাপোর্ট করি তার এই সময়টায়, they will invest their skill in my company, right? প্রত্যেকটা এমপ্লয়ারই কিন্তু চায় যে এলিজিবল মানুষটা তাদের সময় এবং তাদের স্কিল তাদের কোম্পানিতে ইনভেস্ট করবে, কারণ আদারওয়াইজ সবাই everyone is looking for good opportunities, right? So এমপ্লয়াররাও ইন্টারেস্টেড হবে ওই সমস্ত এমপ্লয়ীদেরকে সাপোর্ট করতে যাদের পটেনশিয়াল তারা দেখবে যে এই আসলে স্কিল অ্যান্ড সে আমার এখানে থাকে। So this is another way people can come here to do some tech-related courses or diploma and then migrating through these kind of programs. টেকের ব্যাপারে খুব ইন্টারেস্টিং একটা অ্যানেকডোট আছে আমার কাছে, যেটা আমি সাজিদ আমাদের একটা কুইজ দেওয়ার সময় হয়ে গিয়েছে, আমরা একটু ফারহানা চৌধুরী, আশা করি আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়েছেন। ধন্যবাদ। আর কি কিছু ছিল না? ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ ফারহানা। আজকে আমাদের আলোচকরা খুবই আর কি বলবো যে এত বেশি কি বলবো এটাকে, খুবই ইম্পর্টেন্ট একটা ডিসকাশন তো হচ্ছেই, এবং আপনারা খুবই ইলাবোরেটলি আসলে আমাদের দর্শকদের জন্য প্রত্যেকটা পয়েন্ট আসলে আলোচনা করছেন। এটা খুবই একটা উপকার হচ্ছে নিশ্চয়ই আমাদের দর্শকদের জন্য। একটা কুইজ দেওয়ার সময় হয়ে এসেছে, সো আমরা কুইজটা একটু দিয়ে নিই, তারপর আমরা সাজিদের কাছে আবার ফেরত যাব। প্রথম কুইজটা দর্শকদের জন্য আমি স্ক্রিনে শেয়ার করব। আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে এক্সপ্রেস এন্ট্রি এটা কি একটা সিস্টেম নাকি প্রোগ্রাম? এক্সপ্রেস এন্ট্রি এটা কি সিস্টেম নাকি প্রোগ্রাম? আপনারা দেখতে পাচ্ছেন এটা কমেন্ট বক্সেও চলে যাবে। কমেন্ট বক্সে চলে যাওয়ার পর আপনারা কমেন্ট বক্সের নিচে যে এই কুইজের উত্তরটি আপনারা দেবেন। দর্শকদের জন্য এই প্রশ্নটি থাকলো। আমি সারা বাংলা টেকনিক্যাল টিমকে বলবো যে ওখানে একটা কুইজ ওয়ানের যে একটা ওভারলে রেডি করা আছে, ওইটা যদি স্ক্রিনে আপনি একটু শেয়ার করেন দর্শকদের জন্য। সেতু কি পেয়েছেন? এই আলোচনার মধ্যে আমরা আসলে দেখেছি যে কি বলবো যে এই এক্সপ্রেস এন্ট্রি নিয়েও আমরা কথা বলেছি। সো ওই জায়গা থেকেই আসলে প্রশ্নটা করা হয়েছে যে এটা কি আসলে একটা সিস্টেম নাকি প্রোগ্রাম। সো দর্শকদের কাছে এটা চলে যাচ্ছে। আপনাদের হাতে সময় থাকবে কিন্তু আগামী সপ্তাহে বুধবার পর্যন্ত। বুধবারের মধ্যে আপনারা যদি এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন, এবং আরেকটা কুইজও আসছে আপনাদের জন্য, সেই প্রশ্নের উত্তরও দিতে হবে। সঠিক বিজয়ী তারাই হবেন যারা দুটি প্রশ্নেরই সঠিক উত্তর দিতে পারবেন, এবং তাদের কাছে পৌঁছে যাবে প্রিমিয়ার ব্যাংকের সৌজন্যে নগদ উপহার। আমরা একটা উত্তর দিতে পারবো? আমিও কি না, আপনারা তো বসেই আছেন, আপনারা তো এটা আলোচনাও করছেন। সো এখানে আপনারা এলিজিবল না, এটা শুধুমাত্র দর্শকদের জন্য। একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি।
স্টুডিওতে আরেকজন দর্শক আছেন, আমি একটু রাজনীন সুলতানাকে রাজনীন ফারজানাকে আমরা ডেকে নিচ্ছি স্টুডিওতে। আনমিউট করতে হবে। রাজনীন কেমন আছেন? সরি আনমিউট ছিল। হ্যাঁ, ভালো আছি, আপনারা আশা করি ভালো আছেন। আছি, হ্যাঁ। আপনাদের আলোচনা খুব সুন্দর, অনেক এলাবোরেটলি আপনারা বলছেন। আমার প্রথম প্রশ্ন ছিল যে বাংলাদেশে বসে কি কানাডা থেকে জব অফার লেটার পাওয়া সম্ভব? Very interesting question. হ্যাঁ, আমাদের আলোচনার মধ্যে আসলে এই কোয়েশ্চেনটা কিন্তু চলেও এসেছিল অনেকবার। সাজিদও বলেছে, আমিও বলেছি। আমি যেটা বলেছি যে it's not easy. It's not easy, but it's not impossible either. অনেকেই যারা ওরকম স্কিল, যাদের ওরকম ওয়ার্ক এক্সপিরিয়েন্স লেভেল আছে, ইন্টারন্যাশনাল এক্সপোজার আছে, তারা যে বাংলাদেশ থেকে বসেও জব অফার পাচ্ছে না তা না, পাচ্ছে। এই মুহূর্তে কানাডাতে কিছু স্পেসিফিক টাইপের জবের ডিমান্ডস ক্রিয়েট হয়েছে। যেমন প্রথম থেকে আমি যদি বলি, যেটা বলেছি টেক রিলেটেড, 28-29টা প্রফেশন আছে টেক রিলেটেড, কমপ্লিটলি টেক রিলেটেড। এই ধরনের প্রফেশনাল লোকদের অনেক ডিমান্ড আছে। ডাটা অ্যানালিস্ট, ডিজিটাল মার্কেটিং বলেন, বা আরো অনেক কম্পিউটার সায়েন্সের উপর এ ধরনের অনেক প্রফেশনাল লোকদেরকে নেওয়া হচ্ছে। প্রচুর ইঞ্জিনিয়ার্স নেওয়া হচ্ছে কানাডাতে এই মুহূর্তে, সিভিল ইঞ্জিনিয়ার্স, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার্স, এই ধরনের অনেক মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্স, এই ধরনের ইঞ্জিনিয়ার্স যাদের অ্যাটলিস্ট 5 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে, কিছুটা ইন্টারন্যাশনাল এক্সপোজার আছে, বা ওই লেভেলের স্ট্যান্ডার্ডের কাজের এক্সপিরিয়েন্স আছে। এই ধরনের মানুষজনের অনেক ডিমান্ড আছে। এছাড়া প্রচুর ট্রেড স্কিলের লোকজনদেরকে নেওয়া হচ্ছে। ট্রেড স্কিলের লোকজন কারা? electrician, plumbers, beautician, housekeepers, then হচ্ছে baker, butchers, এই ধরনের যে সমস্ত লোকজন আছে। ইনফ্যাক্ট সিজনাল ফার্মার্সও নেওয়া হচ্ছে। ইনফ্যাক্ট এই মুহূর্তে আমি এই জিনিসটা নিয়ে একটু কাজও করছি যে প্রচুর এই মুহূর্তে বাই অক্টোবর এটা ডিসাইড করে ফেলবে যে প্রতি বছর কানাডা কিন্তু প্রচুর ফার্মার্স নিয়ে থাকে, সিজনাল ফার্মার্স নিয়ে থাকে। এবং এই ফার্মার্সরা যখন কানাডাতে আসে, কাজ করে অ্যাটলিস্ট 1 বছর, there is another pilot program for them, যেটাকে বলি এগ্রি ফুড পাইলট প্রোগ্রাম। তারা তখন ওই পাইলট প্রোগ্রামের আন্ডারে পিআর এর জন্য অ্যাপ্লাই করতে পারে যদি তাদের কাছে তখন একটা পার্মানেন্ট জব অফার থেকে থাকে। আচ্ছা, এখানে একটু জানতে চাই যে আপনি যে টেকনিক্যাল পার্সনদের কথা বলছেন, তাদের এডুকেশনাল কোয়ালিফিকেশনটা কি চায়? এডুকেশনাল কোয়ালিফিকেশন তো যেহেতু বেশিরভাগ জবগুলো হচ্ছে এনওসি লেভেল এর মধ্যে, তো তাদের একটা ব্যাচেলার্স এই রিলেটেড বা রেলিভেন্ট এডুকেশন, সেটা মাস্টার্স হতে পারে, ব্যাচেলার্স শুড বি দ্য মিনিমাম ওয়ান, এই ধরনের থাকতে পারে। এবং জব এক্সপিরিয়েন্স, এই সময় পড়াশোনা এডুকেশনের পাশাপাশি জব এক্সপিরিয়েন্স ইজ দ্য হাইলাইট হিয়ার, যে এই লোকের এই প্রফেশনে স্পেসিফিক কাজে অ্যাটলিস্ট ইন্টারন্যাশনাল লেভেলের 5 বছরের পর্যন্ত এক্সপিরিয়েন্স আছে, এ ধরনের পেয়ে থাকে। এছাড়া যেভাবে মানুষগুলো জবের খোঁজ করতে পারে, বা দে ক্যান ট্রাই টু ফাইন্ড আউট লেজিটিমেট এমপ্লয়ার্স, যে আপনারা ক্যানাডিয়ান ফেডারেল এবং প্রভিন্সিয়াল যে অনেকগুলো জব ব্যাংকস থাকে, সেখানে এমপ্লয়ার্সরা তাদের কি ধরনের লোক দরকার ওই এনওসি দিয়ে, এবং কি কি মেইন ডিউটিস দরকার সে ধরনের জব পোস্টিং দিয়ে থাকে, সেগুলো আপনারা ফলো করতে পারেন। কমিউনিটিস যেগুলো বললাম যে ওরাও হায়ার করে থাকে, সেই কমিউনিটিসের যে ওয়েবসাইট আছে সেখানে গিয়ে তাদের যে ডেজিগনেটেড এমপ্লয়ার্সরা আছে তাদের জব পোস্টিং দিতে থাকে, সেগুলো আপনারা দেখতে পারেন। দেন আরো কিছু জব রিক্রুটিং ওয়েবসাইট আছে, যেমন ইনডিড, গ্লাসডোরস, এবং এছাড়া আরো অনেকগুলো ওয়েবসাইট আছে যেগুলো লেজিট, সেখানে আপনারা জব পোস্টিংস গুলো দেখতে পারেন। অ্যান্ড এই মুহূর্তে আমি বলবো লিঙ্কডইন ইজ আ ভেরি ভেরি গুড প্রফেশনাল প্ল্যাটফর্ম। প্রচুর মানুষ কিন্তু শুধুমাত্র লিঙ্কডইন এর নেটওয়ার্কিং এর থ্রু দিয়েই জব পাচ্ছে, because it gives you the opportunity to connect with the potential employers, and then you can reach out to them, you can share your resume, your work experience, there is a chance to communicate with them.
বা তাদের সাথে মিটিং ফিক্স করতে পারেন। মানে আপনাকে ইউ হ্যাভ টু বি ভেরি প্রোঅ্যাক্টিভ। তাছাড়া অনেক রিক্রুটিং এজেন্সি আছে বড় বড় বা অনেক ছোট বড়, মানে আপনাকে যেটা বের করতে হবে যে লেজিটিমেট রিক্রুটিং এজেন্সি, ওদের সাথে আপনারা কানেক্ট হয়ে তাদের অনেক জব প্লেসমেন্ট প্রোগ্রাম তারা প্রোভাইড করে। সেই জব প্লেসমেন্ট প্রোগ্রামগুলোতে আপনি এনরোল, যদি তারা মনে করে যে এই অ্যাপ্লিকেন্টের পটেনশিয়ালিটি আছে and I can find jobs for them, তখন তারা আপনাকে জব প্লেসমেন্ট প্রোগ্রামে এনরোল করায়। সেখানে আপনার গ্রুমিং হয়, আপনার সেটেলমেন্ট প্ল্যান সহ আপনার, যেমন ধরেন ইঞ্জিনিয়ার্স যারা আসবে, টেম্পোরারি ফরেন ওয়ার্কার্স যারা ইঞ্জিনিয়ার আসবে, তাদের কিছু সার্টিফিকেশন কোর্স করতে হয়, বা স্কিল ট্রেড পিপল যারা আছে তাদের কিছু সার্টিফিকেশন কোর্স করতে হয়। সেই সার্টিফিকেশন কোর্সের ব্যবস্থা এই রিক্রুটিং এজেন্টরাই করে সেই ব্যবস্থাগুলো। So this is another way you can find jobs or connect to the people who can find jobs for you. And another thing, যে আমরা যারা Canadian immigration consultants আছি এবং lawyers আছি, sometimes recruiting agents approaches us that we have a legit LMIA or we have offer letter. Do you have potential applicants in these fields? So অনেক সময় আমাদের থ্রু দিয়েও মানুষজন কিন্তু অফার লেটার পেয়ে থাকে। So these are the things, if you follow, then there is a chance. I mean, it's a rare, but it's not impossible to get job in Canada sitting in Bangladesh or somewhere else. আমার একটু ব্রেকডাউন যদি করে দিতেন। আপনি বলছিলেন যে ইন্টারন্যাশনাল লেভেল জব এক্সপেরিয়েন্স, তো এই জিনিসটা আসলে কিভাবে নিশ্চিত হওয়া যাবে যে ইন্টারন্যাশনাল লেভেল? এটা একটু রিসার্চের ব্যাপার। যেমন ধরেন আমি সমস্ত প্রফেশনের কথা বলতে পারবো না, বাট আমি যদি ধরি যে টেক রিলেটেডই কোনো, যে ক্যানাডিয়ান স্ট্যান্ডার্ডটা কি, how they conduct this profession or how they go through their main duties. তো আপনি যখন আপনার প্রফেশনের একটা এনওসি থাকবে, সেই এনওসি তে কিন্তু মেইন ডিউটিস দেওয়া থাকে, যে ডিউটিস গুলো আপনাকে ফুলফিল করতে হবে। ওই ডিউটিস গুলোর মেজরিটি পোর্শন যদি আপনি ফুলফিল করে থাকেন, দ্যাট মিনস দ্যাট এনওসি ইজ দ্য কারেক্ট ওয়ান ফর ইউ। সো আপনি সেই মেইন ডিউটিস গুলো দেখতে থাকেন যে আমার যে কাজ আমি করে থাকি সেই কাজগুলো কি কভার করছে এই মেইন ডিউটিস গুলো। যদি করে থাকে তাহলে বুঝতে হবে যে ওকে, ক্যানাডিয়ান একটা এমপ্লয়ার যে কিনা একটা এমপ্লয়ি নিবে, সে চায় যে এই প্রফেশনাল লোকটা এই মেইন ডিউটিস গুলো করে এসছে বা করবে, বা যে তার এরকম এক্সপেরিয়েন্স আছে। আমার আর দুইটা প্রশ্ন ছিল, একটু ছোট করে যদি বলতেন। সেটা হচ্ছে যে পার্সোনাল কোশ্চেন, যে আফটার 40 এবং আপনি টেক রিলেটেড কথা যেহেতু বলছেন, যে ডিজাইনার, আর্টিস্ট, এই ধরনের কারো ক্ষেত্রে কি কানাডায় ইমিগ্রেশন পাওয়ার কোনো সম্ভাবনা আছে? আর একটা জিনিস জানতে চাই, একসঙ্গেই করে ফেলি প্রশ্ন দুইটা। সেটা হচ্ছে যে বাংলাদেশে যদি আমাদের ক্যারিয়ার গ্যাপ থাকে, সেই ক্ষেত্রে সেটি কি কোনো ধরনের বাধা হতে পারে কিনা ইমিগ্রেশন পাওয়ার ক্ষেত্রে? সাজিদ, দুটো প্রশ্ন অ্যাকচুয়ালি sort of unrelated to what we were talking about, কিন্তু I'm going to address both, কিন্তু তার আগে আমি ছোট একটা প্র্যাকটিক্যাল ইস্যু বলি, যেটা আমার মাথায় আসলো মাত্র যখন শারমিন কথা বলছিল। আমি আজকে সকালবেলা কাজে আসার আগে I saw this particular news clip, যেখানটা they featured this girl, a Canadian girl, যে আগে রেস্টুরেন্টের সার্ভার ছিল। তো কোভিড এর কারণে তার চাকরিটা চলে যাওয়ার পর সে 2 মাস বাসায় বসে আছে। কি করবে? সে একটা ওয়েব ডেভেলপমেন্ট প্রোগ্রাম করবে। ওয়েব ডেভেলপমেন্ট প্রোগ্রামটা 8 উইকস লং, কিন্তু প্রত্যেক উইকে সে প্রায় 80 আওয়ার্স এর মতন কষ্ট করে she got this degree in 8 weeks. এই 8 weeks প্রোগ্রামটা শেষ করার পর she started this new company as a web developer, as a web designer, এবং she was paid a much higher remuneration. She was paid a much higher salary in the end. এইটার কিছু implications আছে। কানাডাতে with particularly টেক ইন্ডাস্ট্রি, এটা অনেকেই জানে না, কানাডাতে টেক ইন্ডাস্ট্রি কিন্তু একটা ভালো শর্টেজ আছে, শর্টেজ অফ লেবার। এই শর্টেজটা বেশিরভাগ সময় প্রি কোভিড কিন্তু ফিল করা হতো উইথ ইমিগ্রেন্টস মোস্টলি ফ্রম এশিয়া।
এখন এশিয়া বলতে কিন্তু মানে টেক ইন্ডাস্ট্রিতে বেশিরভাগ মানুষ যারা আসে ইমিগ্রেন্টস হয়ে তারা চায়না থেকে আসে, ইন্ডিয়া থেকে আসে, পাকিস্তান থেকে আসে, বাংলাদেশ থেকে একটু কম সংখ্যক মানুষ আসে। এটা কেন আসে? ওয়ান অফ দ্য মেজর রিজনস ইজ বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টটা নাই। ইন্ডিয়াতে যেরকম আইআইটি আছে, পাকিস্তান চায়নাতে যেরকম যে লেভেলের এডুকেশন ইনস্টিটিউশন আছে, যে লেভেলের ট্রেনিং ইনস্টিটিউশন আছে, এবং ওই দেশগুলোতে যে লেভেলের ফরেন ইনভেস্টমেন্ট আছে যারা ট্রেন করে টেকে মানুষদেরকে, বাংলাদেশে সেই তুলনামূলকভাবে ইনফ্রাস্ট্রাকচার অনেক কম। সুতরাং বাংলাদেশের মানুষের জন্য it's a little bit more difficult to get tech jobs in India and to apply for those, let's say the BC Tech pilot, or to qualify for the Ontario Tech jobs. এখানটায় আমি যদি একটা অ্যানালজি দিই, ধরেন আপনি বাংলাদেশ থেকে বসে কানাডায় চাকরি খুঁজছেন, এটা একটা রেস। বাংলাদেশের জন্য হয়তো রেসটা 1,000 meters long. There is a way that you can shorten this race. আপনি বাংলাদেশ থেকে বসে যদি চাকরি খুঁজতে চান তাহলে অনেক কষ্ট হবে, কিন্তু বাংলাদেশ থেকে বসে যদি একটা সুটেবল প্রোগ্রাম একটা এডুকেশন প্রোগ্রাম খুঁজতে চান, ধরেন এই আজকে খবরে যে মেয়েটার কথা শুনলাম, ওই প্রোগ্রামটা 2 মাসের জন্য এবং পুরোটাই কোভিড এর কারণে পুরোটাই অনলাইন প্রোভাইড করে। এই প্রোগ্রামটা ধরেন যদি আপনি বাংলাদেশে বসে করেন তাহলে কিন্তু খুব বেশি পয়সা খরচ হয় না, খুব বেশি সময় খরচ হয় না, 2 মাসের ব্যাপার, and it's not very hard to get it. এই প্রোগ্রামের সার্টিফিকেশনটার পর কিন্তু you can present yourself as a potential employee for Canadian employers. তখন হয়তো আপনি জব অফার পেতে আর একটু সুবিধা হবে, because you have a qualification which is recognized in Canada. আরেকটা বিষয় হলো বাংলাদেশের এডুকেশন কোয়ালিফিকেশন কিংবা বাংলাদেশের ওয়ার্ক এক্সপিরিয়েন্স অনেক কানাডাতে অনেকেই কনসিডার করে না। ইট কুড বি মানে অনেক ধরনের রিজন থাকতে পারে, কিন্তু ইউজুয়ালি কনসিডার করেন। তো সেক্ষেত্রে an easier way to do this is to get a qualification, is to obtain a qualification যেটা কানাডাতে রেকগনাইজ। তো যেই রেসটা আপনার আগে 1000 মিটার লম্বা ছিল, আপনি ওই রেসটা কিন্তু ছোট করে ফেলছেন। ধরেন আপনার জন্য জব পাইতে দৌড়তে হবে 1000 কিলোমিটার, কিন্তু ওই এডুকেশন প্রোগ্রামটা পাইতে দৌড়তে হবে 100 মিটার। ওই এডুকেশন প্রোগ্রামটা হয়ে গেলে দৌড়তে হবে আরো 100 মিটার টু গেট another job। যেই কাজটা করতে আপনার এত কষ্ট হচ্ছিল ওটা কিন্তু আপনি ছোট করে আনবেন। These are very important things. আপনি যদি প্রোঅ্যাক্টিভ না হন, শারমিন যেটা বলছিল যে বিং প্রোঅ্যাক্টিভ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর এই অ্যাডভাইস গুলো হয়তো স্পেসিফিক অ্যাডভাইস গুলো হয়তো আমরাও আপনাদেরকে দিতে পারবো না, কারণ আপনার প্রফেশনে আপনার ইন্ডাস্ট্রিতে কি হচ্ছে, কোন দেশে কিভাবে আগাচ্ছে মানুষ, কি ধরনের প্রোগ্রামস অ্যাভেলেবল আছে, এটা কিন্তু আপনি ভালো রিসার্চ করতে পারবেন আমাদের থেকে। ওইখানটাতে আপনি একটু এগিয়ে আছেন। To address the other question, আপনি আরেকটা জানেন কি কোয়েশ্চেন ছিল? সরি আমি ভুলে গেছি। বাংলাদেশে যদি ক্যারিয়ার গ্যাপ থাকে, ধরেন 6 মান্থ টু সেভারাল অফ ইয়ার্স, সেক্ষেত্রে কি হচ্ছে ইমিগ্রেশনে কোনো সমস্যা হবে কিনা? আচ্ছা, ক্যারিয়ার গ্যাপ এটা খুবই স্পেসিফিক ইস্যু। যেমন এক্সপ্রেস এন্ট্রিতে ফেডারেল স্কিল ওয়ার্কার প্রোগ্রামের জন্য আপনি যখন ওয়ার্ক এক্সপিরিয়েন্স দেখান তখন আপনি ম্যাক্সিমাম 3 বছরের জন্য একটা পয়েন্টস পান, একটা স্কোর পান। এই 3 বছরের এক্সপিরিয়েন্স আপনার কিন্তু ইমিডিয়েট থাকতে হবে না, গত 10 বছরে থাকতে হবে। সুতরাং গত 10 বছরের মধ্যে যদি আপনি 3 বছর দেখাতে পারেন, ইউর গুড। তারপরে আরেকটা আছে সেলফ এমপ্লয়েড ক্যাটাগরি, ওখানটাও আপনি ম্যাক্সিমাম 5 বছরের জন্য একটা পয়েন্টস পান। ওই 5 বছরের এক্সপিরিয়েন্সও আপনার কিন্তু ইমিডিয়েটলি দেখতে হবে না, ওটা আপনার পিছনের কিছু বছরের মধ্যে দেখাতে হবে। তো অনেক প্রোগ্রাম আছে যেখানটায় আপনার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স আর যদি আপনার এমপ্লয়মেন্ট একটা গ্যাপ থাকে তাহলে ইটস নট গোইং টু মেক মাচ অফ আ ডিফারেন্স। কিছু কিছু জিনিস আছে যেমন যেখানটায় আপনার ক্যারিয়ার গ্যাপ would make a difference. For example, if you're trying to get a job in Canada outright, if you're applying for an education program, যেখানে ধরেন আপনি একজন ডাক্তার, আপনি পাবলিক হেলথের কোনো প্রোগ্রামে অ্যাপ্লাই করছেন, এই পাবলিক হেলথের প্রোগ্রামে অ্যাপ্লাই করার জন্য ওরা আপনি ইউনিভার্সিটি অ্যাপ্লাই করছেন, ইউনিভার্সিটি তাদেরকেই নেবে যাদের পাবলিক হেলথে রিসেন্ট এক্সপিরিয়েন্স আছে। আপনার এক্সপিরিয়েন্স যদি থাকে 10 বছর আগে কিংবা 5 বছর আগে, তাহলে নিশ্চয়ই আপনার চান্সেস অফ গেটিং অ্যাকসেপ্টেড কমে যাচ্ছে। তো ক্যারিয়ার গ্যাপটা কখন আপনার জন্য ডিসঅ্যাডভান্টেজ হবে, কখন আপনার অ্যাডভান্টেজেস হবে, অথবা কখন আপনার জন্য নিউট্রাল হবে, কখন ম্যাটার করবে, এটা কিন্তু কনটেক্সটের উপর ডিপেন্ড করে, প্রোগ্রামের উপর ডিপেন্ড করে। সুতরাং এক বাক্যে বলা যাচ্ছে না যে ক্যারিয়ার গ্যাপ থাকলে খারাপ, ক্যারিয়ার গ্যাপ না থাকলে ভালো, এটা বলাটা সম্ভব না। আমি এখানে একটু অ্যাড করি ক্যারিয়ার গ্যাপ রিলেটেড।
যদিও ইমিগ্রেশনের ক্ষেত্রে আপনার ক্যারিয়ার গ্যাপ doesn't matter, as Sajid mentioned that if you have 3 years experience, which is you would get the highest point of that, but you have to explain like আপনার last 10 বছরে আপনার work experience কি, even if you are unemployed you have to mention it and you have to explain it why you were unemployed, because they want to make a case, it's a case যে আপনার এই যে ডটস গুলো কানেক্ট করার যে ব্যাপারটা তারা সেটা দেখতে চাচ্ছে, কারণ these are all the things that will assess your credibility as an applicant. সো আপনি আনএমপ্লয়েড থাকেন সেটার ইম্প্যাক্ট হয়তো আপনার পয়েন্টসে গিয়ে পড়বে না, বাট আপনার ক্রেডিবিলিটি যখন কোয়েশ্চেন আসে তখন আপনাকে এই জিনিসগুলো এক্সপ্লেইন করতে হবে, বিকজ কেউ তো আর মানে আনন্দে থাকে না, unemployed থাকে না, every person has their own reason, so you have to explain that reason in a very convincing manner. আর একটা জিনিস আমি একটু অ্যাড করতে চাচ্ছি, যে সাজিদা বলল যে you could get short courses which would help you to get jobs. এর পাশাপাশি আমাদের এখন মানে আমাদের গ্লোবাল ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা কিন্তু খুব এই প্যান্ডেমিকের কারণে আগে থেকেও ছিল, বাট প্যান্ডেমিকের কারণে it became very broader. আপনাকে কানাডাতে এসে কাজ করতে হবে না বা আমেরিকাতে যে কাজ করতে হবে তা না, you can look for freelancing job. There are a lot of platforms where you can enroll and you can try to get international level of works as a freelancer. এই সমস্ত এক্সপিরিয়েন্সও কিন্তু would add up in your profile and it will enrich your profile. So যাদের মানে বাইরে জব অফার পাওয়ার ইচ্ছা থাকে তাদের কিন্তু এই যে প্রোঅ্যাক্টিভ হওয়ার বলা যে আপনি একটা কোর্স করবেন that is recognized internationally or would be recognized by Canadian education system or government, and then international আপনি বাংলাদেশে বসেই কিন্তু ইউএস এর একটা কাজ করতে পারেন। আজকাল ওই রেস্ট্রিকশনটা নাই যে বাংলাদেশে আছেন বাংলাদেশে বসে কাজ, কারণ আমরা সবাই এখন অনলাইনে কাজ করছি, আমরা আপনার সাথে কথা বলছি অনলাইনে, so you can work like that and use that as experience as well. Thank you. অসংখ্য ধন্যবাদ রাজনীল আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। থ্যাংক ইউ আপনাদেরকে। আমাদের সেকেন্ড যে কুইজটা দিয়ে আসি, স্ক্রিনে শেয়ার করার জন্য অনুরোধ করছি। আমাদের দ্বিতীয় কুইজটি হচ্ছে আরসিআইসি এর পূর্ণ অর্থ কি? আরসিআইসি এর পূর্ণ অর্থ কি? এই প্রশ্নের উত্তরটিও আপনাদেরকে সঠিক দিতে হবে। সো দুটো কুইজেরই সঠিক উত্তর যারা দিতে পারবেন তাদের কাছে পৌঁছে যাবে, তাদের সেরকম 2 জনের কাছে পৌঁছে যাবে। যদি দেখা যায় যে 2 জনের অধিক দর্শক সঠিক উত্তর দিয়েছেন সেক্ষেত্রে আমরা লটারি করব, লটারি করে 2 জনের কাছে পৌঁছে যাবে প্রিমিয়ার ব্যাংকের সৌজন্যে নগদ উপহার। তো আমরা আসলে একটা ছোট ব্রেক আসছি। আচ্ছা, আমরা কমেন্ট বক্সে কিন্তু বেশ কিছু প্রশ্ন আমি দেখতে পাচ্ছিলাম, একটু যদি স্ক্রিনে শেয়ার করি। সেটা হচ্ছে মিতু মাসুদ একটা প্রশ্ন করেছেন যে এই সময়ে কোন সাবজেক্টগুলো জনপ্রিয় কানাডাতে বা কোন বিষয়ে পড়লে চাকরি পেতে সুবিধা বেশি। স্ক্রিনে কি এই কমেন্টটা শেয়ার করা যায়? ধন্যবাদ। এই প্রশ্নটা সাজিদ আপনি প্রথমে যদি বলেন। আরেকটা কমেন্ট এসেছে সেটা আমি শারমিনের কাছ থেকে জানতে চাইবো। কোন বিষয়গুলোতে পড়লে এখন কানাডাতে চাকরি পাওয়াটা সহজ হবে সেটা তো? আচ্ছা, আই থিঙ্ক এই ইস্যুটা শারমিন অলরেডি কভার করেছে খানিকটা। দেয়ার আর ফিউ সাবজেক্টস, বিশেষ করে এখন আসলে প্যান্ডেমিকের সময় কিন্তু প্রত্যেকটা দেশের ইকোনমি চেঞ্জ হয়েছে। ইনফ্যাক্ট চেঞ্জ হয়েছে বললে ভুল হবে, প্রত্যেকটা দেশের ইকোনমি চেঞ্জ হচ্ছে। Everybody is undergoing a certain change. এখন এই চেঞ্জের কারণে
কিছু কিছু প্রফেশনের যেটা আগে অনেক ডিমান্ডে ছিল সেটা এখন ডিমান্ড পড়ে যাচ্ছে, কিছু কিছু প্রফেশনের ডিমান্ড এখন বাড়ছে। কোন প্রফেশনের ডিমান্ড বাড়ছে? যেমন প্যান্ডেমিকের কারণে এখন সব অনলাইন হয়ে যাচ্ছে, সুতরাং খুবই স্বাভাবিকভাবে টেক রিলেটেড জবসের ডিমান্ড বাড়ছে। ওয়েবসাইট ডিজাইনার, ওয়েবসাইট কন্টেন্ট রাইটার, কপি রাইটার্স, তারপর প্রোগ্রামার্স, কোড রাইটার্স, এই ধরনের কাজের ডিমান্ড কিন্তু বেড়ে যাচ্ছে। এবং শুধু যে এই কন্টেন্ট রাইটার যারা এরা যে শুধু টেক কোম্পানির জন্য কাজ করছে সেটা কিন্তু না। 1 out of every ওয়েব ডিজাইনার যারা কানাডাতে কাজ করে, এই স্ট্যাটিস্টিকটা আমি আজকে পেয়েছি, 1 out of every 4 টেক ওয়েব ডিজাইনার works outside the industry. তারা হয়তো একটা গার্মেন্টস ফ্যাক্টরির জন্য, ম্যানুফ্যাকচারের জন্য কাজ করছে, অথবা তারা কোনো সার্ভিস ইন্ডাস্ট্রিতে কাজ করছে, বিকজ দে হ্যাভ এন ইন্টারনাল নিড টু মেইনটেইন ওয়েবসাইট, টু মেইনটেইন মার্কেটিং, অনলাইন মার্কেটিং, এরকম অনেক ধরনের। ডিজিটাল মার্কেটিং এ অনেক অপরচুনিটিস হচ্ছে এখন কানাডাতে, ইটস ওয়ান অফ দ্য ফাস্টেস্ট গ্রোয়িং ফিল্ড। তারপর ফার্মেসি, ফাইন্যান্স, এগুলো তো আগেই ডিমান্ডে ছিল, এখনো বেশ ডিমান্ডে আছে। তারপর একটা স্পেসিফিক জায়গাতে ডিমান্ড বাড়ছে, সেটা হলো কি কেয়ার গিভার্স, যেমন হোম সাপোর্ট ওয়ার্কার অথবা চাইল্ড কেয়ার সাপোর্ট ওয়ার্কার, এই জায়গাগুলোতে ডিমান্ড বাড়ছে। কানাডাতে কিন্তু দুটো পাইলট প্রোগ্রাম আছে, চাইল্ড কেয়ার পাইলট প্রোগ্রাম আর হোম সাপোর্ট কেয়ার পাইলট প্রোগ্রাম। এই পাইলট প্রোগ্রাম আপাতত অ্যাপ্লিকেশন বন্ধ, চাইল্ড কেয়ারটাতে বোধহয় অ্যাপ্লিকেশন বন্ধ, হোম সাপোর্ট কেয়ারটাতে এখনো অ্যাপ্লিকেশন ওপেন আছে। চাইল্ড কেয়ারটাতে আবার জানুয়ারির 1 তারিখে 2022 1 তারিখে আবার খুলে যাবে। তো এই পাইলট প্রোগ্রামগুলোর সুবিধাটা হলো এক তো কাজটা খুব একটা বেশি যে স্কিলড সেটা না, যাদের কিছুটা রেলেভেন্ট এক্সপিরিয়েন্স আছে তারাও কিন্তু এখানে কাজ খুঁজে বের করতে পারবে, কাজ করতে পারবে, দে উড বি এলিজিবল টু। দ্বিতীয় সুবিধাটা হলো গিয়ে এই অকুপেশন গুলোতে কাজ করতে এলএমআই লাগে না। কিছু কেয়ার গিভার প্রোগ্রামে এলএমআই লাগে, কিন্তু এই দুটো পার্টিকুলার পাইলট প্রোগ্রামে আপনার কাজ করতে গেলে এলএমআই লাগে না। ইউ ক্যান ফাইন্ড অ্যান এমপ্লয়ি, ইউ ক্যান অ্যাপ্লাই, আপনি যদি accepted হন তাহলে ইউ ক্যান জাস্ট অ্যাপ্লাই ফর ওয়ার্ক পারমিট, ওই পাইলট প্রোগ্রাম দিয়ে আপনি একসাথে ওয়ার্ক পারমিট এবং পার্মানেন্ট রেসিডেন্সের জন্য অ্যাপ্লাই করবেন, 2 বছর কাজ করবেন, তারপর পার্মানেন্ট রেসিডেন্সের জন্য অ্যাপ্লাই করবেন। তো এই প্রোগ্রামগুলোতে, যেমন হোম সাপোর্ট কেয়ার প্রোগ্রামগুলোতে, এটাতে কিন্তু ডিমান্ডও বাড়ছে, কারণ ইদানিং যেটা দেখা গেছে কোভিড এর কারণে যে এখানটা অনেক ওল্ড এজ হোমস আছে, রিটায়ারমেন্ট হোমস আছে, যেখানটায় দেয়ার ইজ আ শর্টেজ অফ ওয়ার্কার্স, এবং এই ব্যাপারটা হাইলাইটেড হয়েছে কোভিড প্যান্ডেমিকের কারণে। এন্ড দ্য গভর্নমেন্ট ইজ আন্ডার দে হ্যাভ গট আ লট অফ ফ্ল্যাক ফর ইট। এটা অনেক ক্রিটিসিজম ওদের হয়েছে এই ইন্ডাস্ট্রিতে, এই সেক্টরটাতে ঠিক মতন ইনভেস্ট না করার কারণে। সুতরাং a lot of jobs would be opening up in this sector. তো এখানটা যাদের কিছু রেলেভেন্ট এক্সপিরিয়েন্স আছে তারাও অ্যাপ্লাই করতে পারে, অথবা যাদের রেলেভেন্ট এক্সপিরিয়েন্স নাই তারা হয়তো একটা ছোট্ট প্রোগ্রাম করে, 6 মাসের প্রোগ্রাম করে, একটা ছোট্ট কোঅপ করে, they would be able to create job opportunities for them এই সেক্টরগুলোতে। তাছাড়া ইকোনমিটা এখন এত তাড়াতাড়ি ইভলভ করছে যে আপনি অনেক সেক্টরেই এখন কাজ তৈরি হচ্ছে যেটা আগে ছিল না। এই জিনিসটা মানে কোথায় কাজ তৈরি হচ্ছে কিংবা কোথায় কাজ তৈরি হবে এটা হয়তো এখন সবাই বলতেও পারবে না, ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট ঠিক মতো বলতে পারবে না। কিন্তু আপনি যেটা দেখবেন আমেরিকাতে যেটা হচ্ছে অথবা ইউরোপে যেটা হচ্ছে, দ্যাট উড বি মিমিকড ইন কানাডা। এটা ইটস ইনএভিটেবল এট সাম পয়েন্ট অফ টাইম। ওখানটাই যেই ইন্ডাস্ট্রিগুলো ডিমান্ড বাড়ছে, কানাডাতেও একটা পয়েন্টে ওই ইন্ডাস্ট্রিগুলো ডিমান্ড বাড়বে। I keep coming back to tech because that's ওটা আমার মাথায় আছে। So tech industry is a very good example. The pharmaceutical industry is a very good example. Nurses, chefs, line cooks, এগুলো these are very good examples. ইদানিং অনেক রেস্টুরেন্ট যদিও বন্ধ, কিন্তু মানুষের ওই রেস্টুরেন্ট ফুডের ডিমান্ড কিন্তু তেমন একটা উইন করেনি। ইন হাউস ডাইনিং বন্ধ, কিন্তু রেস্টুরেন্টস আর স্টিল অপারেটিং, দে স্টিল নিড শেফস। এই প্রফেশন গুলোতে although they're not বাংলাদেশে হয়তো এগুলো মেইন স্ট্রিম প্রফেশন না, কিন্তু এগুলো কিন্তু খুবই ওয়েল রেসপেক্টেড প্রফেশন, and these are skilled professions. আপনি চাইলে একজন শেফ হতে পারবেন না। একজন শেফ হতে হলে আপনার প্রপার ট্রেনিং লাগে, প্রপার এডুকেশন লাগে। একটা পাস্তা বানাতে হলে কতক্ষণ ওটা পানিতে গরম করতে হয় এটা জানতেও আপনার কিছু ট্রেনিং লাগে। So these are in demand and these are complicated, respectable professions.
অনেকেই যাদের অনেকে আছেন যারা একটাতে বাংলা ইংলিশে বিয়ে করেছেন, এমএ করেছেন, তারপর একটা ব্যাংকে কাজ করছেন, এখন 8 বছর ধরে ব্যাংকে আছেন। ইউ ফিল লাইক ইউর স্টাক এন্ড ইউ ফিল লাইক ইউর অনলি process of growth is through the banking system. এটা হয়তো আরো 5 বছর হবে না। এরকম অনেক মানুষ আছে। এটা কিন্তু চাইলে they can consider a career change option as well, এবং অনেকেই করছে। আগে ব্যাংকে চাকরি করতো, এখন শেফ হয়ে হঠাৎ করে কানাডা চলে এসেছে একটা জব অফার নিয়ে। এটা কিন্তু মানে খুব আশ্চর্যজনক কিছু না, এরকম অনেক স্টোরিজ আছে around us. So there are a lot of professions and economy is evolving. Wherever you feel like যে আপনি কোনো একটাতে আপনি কোথাও অপরচুনিটি দেখছেন, মানে একটা কথা আছে এখানে দেখি বেচাই উড়ে গেল কোথায়, তো ওরকমই একটা ব্যাপার হয়ে গেছে এখন। আপনি যেখানে অপরচুনিটি পাবেন explore it. Something or the other will work out. That's for sure. আর একটা জিনিস একটু বলি যে বাংলাদেশে কিন্তু অনেক ভালো ভালো শেফ আছে। আমি এই ইন্ডাস্ট্রিতে নিজে অনেকদিন কাজ করেছি, সেহেতু জানি এমন সব শেফস আছে যাদের কিন্তু ইন্টারন্যাশনাল এক্সপোজার আছে। তারা হয়তো দুবাই বা ইভেন ইউরোপিয়ান কান্ট্রিতে 4-5 বছর অ্যাজ এ শেফ কাজ করেছে। দে অলরেডি হ্যাভ দ্যাট ইন্টারন্যাশনাল এক্সপোজার। তো এই ধরনের মানুষ যারা শেফ বাংলাদেশে আছে, হয়তো কোনো একটা রেস্টুরেন্টে বা 5 স্টার হোটেলে কাজ করছে, এই ধরনের মানুষগুলো যদি পিআর নিয়ে, পিআর এর থ্রুতে বা পিআর প্রোগ্রামের থ্রুতে অথবা জাস্ট টেম্পোরারি ফরেন ওয়ার্কার হিসেবে এখানে আসতে চায়, তাদের কিন্তু এই অপরচুনিটিসটা আছে। তারা শুধু জানে না কিভাবে, এই ওদের মধ্যে সেই অ্যাওয়ারনেসটা নেই। সেই অ্যাওয়ারনেসটা না থাকার অভাবে অনেক কনসালটেন্টস আছে যারা তাদেরকে প্রচন্ড ভাবে মিসইউজ করছে। তাদেরকে জব অফারের ব্যবস্থা করতে, এই করে দেবো, করে দিয়ে টাকা পয়সা নিয়ে তারপর তারা আসতে পারছে বা আসতে পারছে না। যদি আসতেও পারে তাহলে দেখা যায় আসার পরে যে ডকুমেন্টসটা বা যে জব অফারটা তাদেরকে দেখানো হচ্ছে সেটা কমপ্লিটলি ফেক। সো যে এই ধরনের মানুষগুলা আমাদের বাংলাদেশের এই ধরনের এই ক্লাসের মানুষগুলোকে বা এই প্রফেশনাল মানুষগুলোকে ফোকাস করা দরকার, তাদের মধ্যে অ্যাওয়ারনেস ক্রিয়েট করা দরকার যে তোমাদের জন্য অপরচুনিটিস কানাডাতে আছে, প্রচুর ডিমান্ডস আছে। আসছে না, ইন্ডিয়া থেকে আসছে শেফরা, অন্যান্য জায়গা থেকে আসছে, তাহলে কেন বাংলাদেশ থেকে না আসে? তার মানে তো এই না যে বাংলাদেশের স্কিল শেফস নেই, আমি বরং বলবো প্রচুর আছে। ইন্ডিয়া থেকেও ভালো শেফসরা বাংলাদেশে আছে, জাস্ট বিকজ দে ডোন্ট নো ইট. So they are not aware of the process or the demands. This is why they couldn't come here. So আমাদের আসলে এই জিনিসগুলোতেও যদি ফোকাস করা পসিবল হয়, অ্যাওয়ারনেস ক্রিয়েট করা পসিবল হয়, তাহলে আমাদের দেশের অনেক স্কিল লোকজনও কিন্তু কানাডাতে এসে খুব ভালোভাবে থাকতে পারবে। Excellent. Right. তুন মেরিনের কমেন্ট একটু শেয়ার করার জন্য অনুরোধ করছি। তিনি জানতে চেয়েছেন যে আফটার 5 years in Canada, then what the problem now? এখানে একটা বিষয় আমার কাছে মনে হয় বয়সটা জানাটা দরকার ছিল, যে এই মুহূর্তে ওনার বয়স কত। লাইক এখন যদি 30 হয় তাহলে আফটার 5 years একরকম, এখন যদি 40 হয় তাহলে আফটার 5 years মানে তো 45 হয়ে যাবে। অ্যাবসলিউটলি আপু, মানে 5 years is a very long time. আমি প্রশ্নটাই একটু কনফিউজিং আমার কাছে। 5 বছর যদি কানাডা যাইতে চান, এখন জানতে চাচ্ছেন কি করবেন, প্রসেসটা কি? 5 বছরের পরে কানাডার ইমিগ্রেশন আইন কি হবে, কানাডার ইমিগ্রেশন অ্যাটমসফিয়ার কি হবে, আপনি আদৌ আসতে পারবেন কি পারবেন না তাই তো আমরা জানি না। আচ্ছা, বড় কথা জানে না 5 বছর পর কানাডিয়ান ইমিগ্রেশনের অবস্থা কি হবে 5 বছর আগে তো আমি বলতে পারছি না। তখন অন্য প্রোগ্রামস আসতে পারে, তখন গভর্নমেন্ট চেঞ্জ হতে পারে, যে গভর্নমেন্ট আসতে পারে সে তখন নতুন সব ইমিগ্রেশন পলিসি ইস্যু করতে পারে। সো 5 বছর পরের ইমিগ্রেশনের সিনারিও আসলে আমাদের পক্ষে এখন দেওয়া ইটস ভেরি ডিফিকাল্ট। বাট যদি আমি এইজটা কনসিডার করি, ডেফিনেটলি আপনার আজকে আপনার ইমিগ্রেশন চান্সেস যত বেশি হবে 5 বছর পর তার থেকে কিছুটা কম হবে। মানে এইজের ব্যাপারটাও একটু রিলেটিভ। ধরেন ওনার বয়স যদি এখন 23 হয় অথবা 25 হয়, তাহলে আগামী 5 বছর হয়তো এইজের কারণে পয়েন্টটা খুব বেশি কমবে না, কিন্তু অথবা একদমই কমবে না। সাজিদ উনি বলছেন স্ক্রিনে শেয়ার করেন মমিতুন মেরিনের
মানে এইজ জানার পরও আসলে কতখানি হেল্প করা যাবে ঠিক বোঝা যাচ্ছে না, যেটা আপনারা বললেন যে 5 বছর পর তো আসলে পারে, সেটা তখন আপনার জন্য পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে। আমরা যে জায়গাটায় হেল্প করতে পারি 1 বছর হলে সেটা বলে দেওয়া, আমরা যে জায়গাটা হেল্প করতে পারি সেটা হলো গিয়ে আমরা যদি if we understand যে আপনি 5 বছর কেন সময় ডিলে করতে চাচ্ছেন, মানে 5 বছরের বিষয়টা আসলে কি, এটা কি আপনার ফ্যামিলির কোনো মানে আপনার ফ্যামিলিতে বাচ্চা কাচ্চা আছে, নয় কেউ পড়াশোনা করছে তাদের 5 বছরের পড়াশোনা শেষ হয়ে যাবে, অথবা 5 বছরে আপনার কোনো প্ল্যান আছে, কোনো প্রফেশনাল প্ল্যান আছে যেটা আপনি শেষ করতে যাচ্ছেন, অথবা আপনার কোনো পার্সোনাল প্ল্যান আছে যেটা আপনি শেষ করতে যাচ্ছেন। 5 বছরের মানে why the delay, if we can understand what the delay is, তাহলে আমরা হয়তো ওটা অ্যাড্রেস করতে পারবো, we can give you a solution। আপনি 5 বছর ওয়েট না করে এই জিনিসটা করতে পারেন, ওই অল্টারনেটিভটা মেবি আমরা we can come up with, কিন্তু you're already 40 and waiting for 5 years is definitely not very good if you're serious about immigration. In fact, at this point of your age, certain immigration programs are not suitable for you anyway. So, যদি 5 বছর আরো অপেক্ষা করেন, এখন যে ইমিগ্রেশন প্রোগ্রামস গুলো আপনার জন্য পসিবল এভেল করা, 5 বছর পর সেটা আসলে কতখানি আপনি এভেল করতে পারবেন সেটা একটা কোয়েশ্চেন দাঁড় হয়ে যায়। Absolutely. 5 বছর পর কারেন্ট প্রোগ্রামস গুলো হয়তো আপনার কাছে अवेलेबल থাকবে না। দ্যাটস ট্রু। যাই হোক, আজকে আমরা প্রোগ্রামের একদম যাওয়ার আগে একটা যেটা শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে যেটা আমরা সবসময় বলে থাকি দর্শকদের, যে আপনারা একটা টার্ম ইউজ করেন, সেটা হচ্ছে আপনারা কি বোঝাতে চান সেটা যদি দর্শকদের, কারণ অনেকেই আসলে জান, হ্যাঁ, কিন্তু সেই জায়গা থেকে তাদের যে কতখানি সতর্ক থাকা দরকার এটা একটা বিষয়। এক্স্যাক্টলি আপু, জি, খুব সহজ ভাষায় যদি বলি, তারাই হোস্ট কনসালটেন্ট যারা কেনেডিয়ান রেগুলেটেড ইমিগ্রেশন কনসালটেন্ট নন, যারা কেনেডিয়ান লয়ার্স নন, যারা কেনেডিয়ান প্যারালিগালস নন, এবং যারা এর একটাও না হওয়ার সত্ত্বেও ইমিগ্রেশন অ্যাডভাইস দিয়ে যাচ্ছেন, ইমিগ্রেশন অ্যাপ্লিকেশন প্রসেস করে যাচ্ছেন, এবং নিজেদেরকে ইমিগ্রেশন কনসালটেন্ট বলেও চালাচ্ছেন। অল অফ people are those consultants. Unfortunately, বাংলাদেশে আমরা খুব হাতে কিছু রেগুলেটেড কনসালটেন্ট ছাড়া আর যে কনসালটেন্ট আছে সবাই হোস্ট কনসালটেন্ট, কারণ they are not regulated by any specific authority, which means they are not accountable to anybody, not even to their clients. আপনি আপনার হার্ড আর্ন মানি কাউকে দিয়ে দিলেন যে আমার ইমিগ্রেশনটা প্রসেস করে দিল, উনি করলেন বা ওনার ভুলের কারণে আপনার ইমিগ্রেশন অ্যাপ্লিকেশনটা সাকসেসফুল হলো না, আপনি কার কাছে যাবেন? আপনি তার এগেইনস্টে যদি একটা কমপ্লেইন ফাইল করতে চান, আপনি কার কাছে গিয়ে কমপ্লেইন ফাইল করবেন? There is nobody who can charge them then. On the other hand, আমরা যারা consultant achi, lawyers achi, we are bound by the rules and regulation and code of ethics of our regulatory bodies. So আমার কারণে, আমার ভুলের কারণে বা আমার মিসকন্ডাক্টের কারণে যদি আপনার ইমিগ্রেশন প্রসপেক্ট কমে যায় বা আপনি অ্যাপ্লিকেশন সাকসেসফুল হয় বা আমি যদি কোনো ইলিগাল কাজ করি, আপনি সরাসরি আমার এগেইনস্টে কমপ্লেইন করতে পারবেন আমার রেগুলেটরি বডি। লয়ারদের জন্য লয়ারদের রেগুলেটরি বডির কাছে, কনসালটেন্টদের জন্য কনসালটেন্টদের রেগুলেটরি বডির কাছে। And upon receiving your complaints, they will raise a disciplinary action against me. আমি obligated থাকবো নিজের ইনোসেন্স প্রুভ করার জন্য। যদি আমি না পারি, then my license will be banned. And I would also be, what am I saying? Responsible to compensate you. আমরা যারা আমাদেরকে কিন্তু ইন্স্যুরেন্স মেনটেন করতে হয়, আর এই ইন্স্যুরেন্সটা মেনটেন করি আমরা এই কারণে যে আমাদের কোনো কন্ডাক্টের কারণে যদি আমাদের অ্যাপ্লিকেন্ট বা ক্লায়েন্টদের কোনো ক্ষতি হয়ে থাকে, এই ইন্স্যুরেন্সটা আমরা মেনটেনই করি যেন আমরা তাদেরকে কম্পেনসেট করতে পারি।
এই সমস্ত সুবিধাগুলোকে আপনি কোনো গোস্ট কনসালটেন্টের কাছে আপনি যখন আপনার টাকাটা দিয়ে দিচ্ছেন তাকে, ইটস গন। আপনার অ্যাপ্লিকেশন সাকসেসফুল হলো কি হলো না, দ্যাটস এ ডিফারেন্ট স্টোরি। আমি বলবো না যে আমরা যদি কোনো অ্যাপ্লিকেশন করি সেটা 100% গ্যারান্টি আছে। Nobody can give you 100% guarantee, and we are prohibited to give anyone 100% guarantee, because we do that implies that we have Right. the immigration officer officers, so we cannot do that. So ওই গ্যারান্টি হয়তো কেউই আপনাকে দিতে পারবো না, কিন্তু আমার কোনো ভুলের জন্য যদি আপনার ক্ষতি হয়ে থাকে, there is a chance you can get a remedy, যেটা আপনি যদি কোনো গোস্ট কনসালটেন্টের কাছে যান। এবং এটা হ্যাঁ, এবং আমি যেটা বুঝলাম এখানে আসলে ওইটা চেক করার যে সত্যিকারের কনসালটেন্ট কিনা ওয়েবসাইটে যে ওনাদের জি, আপনি শুধু গুগলে গিয়ে আইসিসিআরসি, আচ্ছা আমরা একদম হ্যালো না শারমিন জি আপু বলছিলাম যে জি। খুবই সহজ, আপনি গুগলে গিয়ে শুধু আইসিসিআরসি মেম্বার লিস্ট লিখেন, যে পেজটাতে আসবে সেখানে আপনি কনসালটেন্টের নামটা লিখেন, যদি কোম্পানির নামটা জানেন কোম্পানির নামটা লিখেন, অথবা শুধু নামটাই দেন। ওই কনসালটেন্টের যদি সে রেগুলেটেড কনসালটেন্ট হয়ে থাকবে তার ডিটেইলস আপনি পেয়ে যাবেন সাথে সাথে। সেম গোস ফর দ্য লয়ার্স অ্যাজ ওয়েল। একদম রাইট। আচ্ছা দর্শকদের জন্য কোনো অ্যাডভাইস থাকে? আচ্ছা এই ইস্যুটাতে আমি একটু অ্যাড করতে চাই তাহলে। প্র্যাকটিক্যালি মানুষ ঘোষ কনসালটেন্ট অথবা যারা রেগুলেটেড না তাদের কাছে যায় কেন, কিংবা ওয়াই আর পিপল ইনডিফারেন্ট অ্যাবাউট আসলে একজন আমি যার কাছ থেকে অ্যাডভাইস নিচ্ছি সে রেগুলেটেড কি রেগুলেটেড না। দুইটা কেন হতে পারে। এক হলো গিয়ে দ্য প্রমিসেস দে মেক। যাদের কোনো ঠেকা নাই, মানে যারা অ্যাকাউন্টেবল না আপনার কাছে, তারা জানে যে তারা যদি কোনো ভুল করে তাহলে আপনি তাদের কিছু করতে পারবেন না, তারা আপনাকে অনেক বড় বড় স্বপ্ন দেখাবে, আপনাকে অনেক বড় বড় কথা বলবে। মানে ইটস ইজিয়ার ফর দেম টু সেল দ্য ড্রিম, যাদের অ্যাকচুয়ালি ডেলিভার করতে হচ্ছে না। তো তারা জানে যে যত বড় আমি স্বপ্নটা দেখাবো আমার কাস্টমার তত তাড়াতাড়ি অথবা তত ইজিলি আমার কাছে আসবে। তো পিপল হু আর ট্রাইং টু সেল ড্রিমস এন্ড হু আর নট আন্ডার অ্যান অব্লিগেশন টু ডেলিভার, তাদের কাছে গেলে আপনি সবসময় মানে ইমিগ্রেশন ইজ দি ইজিয়েস্ট থিং। তাদের কাছে তারা সবসময় ব্যবহার করে পোর্ট্রেট করবে যে খুবই সহজ ব্যাপার, আপনি এটা করলে ওইটা হয়ে যাবে, ওইটা করলে এটা হয়ে যাবে। তো এই ধরনের প্রমিসেস আপনাকে অ্যাওয়্যার হতে হবে যে এই ধরনের প্রমিসেস আর অ্যাকচুয়ালি মোস্ট অফ দ্য টাইমস দে নট রিজনেবল, দে নট রেশনাল। আপনি চিন্তা করে দেখেন যদি এত সহজে সবাই আসে তাহলে ব্যাপারটা এত কঠিন কেন? তো এই একটা জিনিস পিপল মানে অনেক প্রমিসেস করে which sound very flower, which sound very encouraging, তো মানুষ এটাতে খুব ইজিলি সোয়েড হয়ে যায়। আর দ্বিতীয় হলো গিয়ে it's more difficult to work with a regulated consultant than with an unregulated consultant. কারণ আপনি ঘোস্ট কনসালটেন্টের কাছে গেলে সে আপনি তাকে বলতে পারেন যে ঠিক আছে আমার ইমিগ্রেশন হবে, আমার পিআর হবে, এই পিআর হওয়ার পর্যন্ত আগ পর্যন্ত আমি আপনাকে টাকা দিব না, তবে খুবই অল্প টাকা দিব, তারপরে আমার পিআর হয়ে গেলে আমি আপনাকে বেশি টাকা দিব, আমি দরকার হলে আপনাকে ডাবল টাকা দিব। যে ঘোষ কনসালটেন্ট সে খুব ইজিলি রাজি হয়ে যায়, কারণ ওই যে যত টাকাই তার কামাই হচ্ছে ওটাই তো একটা প্রফিট। কিন্তু যারা আপনি যদি একজন রেগুলেটেড কনসালটেন্টের কাছে যান, লয়ারের কাছে যান, তাহলে তাদের যে রিকোয়ারমেন্ট আছে যে আপনি প্রথমে এই টাকাটা নিয়ে এটা ট্রাস্ট অ্যাকাউন্টে রাখবেন, তো ট্রাস্ট অ্যাকাউন্টে রেখে তারপর আপনি যখন সার্ভিস দেবেন ওই সার্ভিস অনুযায়ী আপনি ইনভয়েস করবেন। তো তারা তো প্রথমে আপনার থেকে একটু রিটেইনার চাইবে, তাদের সাথে কাজ করতে গেলে আপনাকে প্রথমে একটু বেশি টাকা দেওয়া লাগছে, তাদের উপর ভরসা করা লাগছে। টাকা দিতে হয়তো সমস্যা, বাংলাদেশ থেকে টাকা পাঠানোটা একটা সমস্যা, আপনার হয়তো ব্যাংকিং চ্যানেলে টাকাটা পাঠাতে হচ্ছে, ওটার জন্য আপনার জন্য একটু চ্যালেঞ্জিং। এই বিষয়গুলো would might sport you, মানে আপনি হয়তো ডিসকারেজ হয়ে যেতে পারেন যে এর থেকে তো আমি আমার এলাকায় যে আছে, আমার এলাকায় যে বড় ভাই আছে ছোট ভাই আছে সে তো ইমিগ্রেশন প্র্যাকটিস করে, তার সাথে গেলেই তো পারি, সেটাই তো সহজ মনে হচ্ছে। তো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। আপনি যদি সহজে কাজ করতে চান তাহলে আপনি there is a risk যে আপনি একটা পয়েন্টে গিয়ে ধরা খাবেন। আর যদি আপনি if you want to be careful and if you want to make sure যে না আপনি একজন রেগুলেটেড কনসালটেন্ট অথবা একজন লয়ারের কাছ থেকে অ্যাডভাইস নিচ্ছেন, তাহলে it is a service which is worth of value. You have to understand that.
And if you are willing to get a service which is valuable, you have to pay for it. And sometimes you have to pay beforehand. এই জিনিসগুলো আমাদের সার্ভিসের প্রতি যে অ্যাটিটিউডটা, এটা অনেকখানি রেসপন্সিবল যে আমাদের দেশে এত বেশি ঘোষ কনসালটেন্ট কেন। আপনারা যদি সার্ভিস প্রোভাইডারদেরকে ওভাবে ট্রিট করেন যে না আমি যে সার্ভিসটা নিচ্ছি which is valuable, তাহলে you would find yourself before a regulated consultant যেখানটায় আপনার ইন্টারেস্ট প্রোটেক্টেড থাকবে। কিন্তু আপনি যদি সার্ভিসটা কিভাবে ট্রিট করেন যে না এটা তো রামশান যদি মতো যেটা দিতে পারেন, তাহলে আপনি you would find yourself before people যারা ঘোষ কনসালটেন্ট। ব্যাপারটা it's as simple as that আমার কাছে। একটা ব্যাপার হচ্ছে মানে এটা রেভলিউশন কিনা জানি না, কারণ এটা অনেক আগে থেকে হওয়া ছিল, এখনো কেন হয় না জানি না। এই মুহূর্তে কানাডাতে কিছু স্টেপ নেওয়া হচ্ছে এই গোস্ট কনসালটেন্টদের এগেইনস্টে। যেমন ধরেন আমি অন্যদেরটা জানি না, বাংলাদেশের গোস্ট কনসালটেন্টদের জন্য কিছু স্টেপ নেওয়া হচ্ছে। এখানকার লয়ার্স এন্ড কনসালটেন্টস যারা আছেন তারা একত্রিত হয়ে যে এই গোস্ট কনসালটেন্টদের থ্রুতে কেউ যদি অ্যাপ্লিকেশন করতে চায় তাহলে যেন আইআরসিসি সেই ধরনের অ্যাপ্লিকেশনস অ্যাপ্রুভ না করে, বা এই স্টুডেন্ট যারা এজেন্টস গুলো থ্রু দিয়ে আসছে এই সমস্ত এজেন্টদেরকে কোনোভাবে ব্যান করা যায় কিনা এই ধরনের কাজ করার জন্য এখানে কিছু স্টেপস নেওয়া হচ্ছে। হোপফুলি যদি পজিটিভলি এবং সাকসেসফুলি এই স্টেপগুলো নেওয়া যায়, অনেক অনেক গোস্ট কনসালটেন্টের মানে দৌরাত্মই কিছুটা হলেও কমবে। আর আমাদের সবারই আসলে মানুষের মধ্যে অ্যাওয়ারনেস ক্রিয়েট করার দরকার আছে। মানে আপনি একজন আপনার হয়েছে ওষুধ, আপনি ডাক্তারের কাছে যাবেন, আপনি তো আর বাসে কন্ট্রাক্টরের কাছে যায় আপনার ওষুধ চাবেন না। ব্যাপারটা ঠিক সেরকমই, আপনার ইমিগ্রেশন ম্যাটারের জন্য আপনি একজন ইমিগ্রেশন কনসালটেন্ট বা লয়ারের কাছেই যাবেন। আপনি কেন এমন লোকের কাছে যাবেন যে কিনা বাংলায় বিএ করেছে? ব্যাপারটা এতটাই সিম্পল, এবং এই এতটাই সিম্পল মানুষের মধ্যে আসলে অ্যাওয়ারনেস গুলো ক্রিয়েট করতে হবে। এছাড়া আর কোনো আসলে আমি উপায় দেখি না, কারণ এই ধরনের কনসালটেন্টরা ওরকম মিষ্টি প্রমিস করা ছাড়া কাজ আগাতেও পারবে না। আর এই সমস্ত মিষ্টি কথার মধ্যে মানুষ আসলে পড়ে তাদের কাছেই টাকা দিবে, আমাদের কাছে টাকা না দিয়ে। অনেক ধরনের ট্র্যাপেও পড়ে যায়। অসংখ্য ধন্যবাদ। আমাদের আসলে শেষ করতে হবে, আমাদের সময় অনেক আগে শেষ হয়ে গিয়েছে। তারপরও it was so wonderful and useful discussion যে আমি আসলে কি বলবো, সময়ের ভেতরে আমরা আসলে শেষ করতে পারিনি, আমাদের এটা এক্সটেন্ড করতে হয়েছে আলোচনাটা। আমি লাস্ট একটা কমেন্ট পড়ে আজকের অনুষ্ঠান শেষ করব। তাহমিদা আক্তার আপা, ওনার কমেন্টটা একটু পড়ি। উনি আমাদের রেগুলার ভিউয়ার এবং খুবই উৎসাহমূলক উনি কমেন্ট দেন, একটু পড়ছি। আসসালামু আলাইকুম সকলকে। ওয়ালাইকুম আসসালাম আপা, খুবই উৎকৃষ্ট মানের আলোচনা। আমার সবসময় ইতিবাচক আলোচনা ভালো লাগে, তা যতই জটিল বিষয়ই হোক না কেন। বেশ ভালো লাগলো আজকের এই ডিসকাশন। আইনজীবীগণ যখন যুক্তি সহকারে উত্থাপিত বিষয়ে খুব সহজভাবে সমাধান দেন, সত্যিই তখন মনে হয় এই প্রফেশনটাই একমাত্র নোবেল প্রফেশন। ব্যারিস্টার সাজিদ এবং শারমিন আলম দুজনের আলোচনায় চমৎকার, বিশেষ করে শারমিনের পরিপূরক আলোচনা যেভাবে ব্যারিস্টার সাজিদ করছেন, যারা দেখছেন তারা প্রত্যেকেই তা স্বীকার করবেন। সত্যি খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ সকলকে। তাহমিদা আপা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, এবং এই ধরনের কমেন্ট পড়লে খুবই ভালো লাগে, এবং আপনাদের যে কাজে লাগছে আলোচনাগুলো সেটাও আমাদেরকে কিন্তু ভীষণভাবে উৎসাহিত করে। তো আজকে আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য সাজিদ এবং শারমিন আপনাদের অসংখ্য ধন্যবাদ। অনেক গুরুত্বপূর্ণ সময় বের করে আমাদের সাথে যুক্ত হয়েছেন সেজন্য। যারা আমাদের সাথে এই লাইভে ছিলেন, দর্শক হিসেবে আমাদের স্টুডিওতে এসেছেন, যারা কমেন্ট করেছেন, কুইজে অংশগ্রহণ করেছেন, তাদের সবাইকেই আমাদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। দেখা হবে আগামী বৃহস্পতিবার রাত 9টায়। ততদিন সবাই ভালো থাকবেন। শুভরাত্রি। শুভরাত্রি। শুভরাত্রি।